আসসালামু আলাইকুম। যারা জয়েন করছেন কাইন্ডলি একটু বলেন যে কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, আর স্লাইডটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। जी भाई, लाउड एंड क्लियर। ওকে, থ্যাংক ইউ। তো আজকে আমাদের আধুনিক যুগের হচ্ছে প্রথম ক্লাস, আধুনিক যুগের সাহিত্যে। আমরা এর আগে হচ্ছে মধ্যযুগে পড়াশোনা করছি মোটামুটি, প্রাচীন যুগও দেখছি। আজকে আমরা আধুনিক যুগে হচ্ছে প্রবেশ করব। তো আপনাদের যেভাবে হচ্ছে সিলেবাস সাজানো আছে, আহ, সম্ভবত হচ্ছে ওইখানে চারটা দেয়া ছিল। এইখানে আসলে বেশি একটা সময় নাই, আপনাদের সাথে মাত্র 10টা ক্লাস নেওয়ার সুযোগ পাওয়া যাবে টোটাল সাহিত্যের উপরে। 10টা ক্লাসে আসলে সাহিত্য শেষ করাটা খুব কঠিন। এটা আসলে 1.5-2 ঘন্টা করে নিয়েও শেষ করাটা টাফ আর কি। তো আমি চেষ্টা করতেছি যত বেশি আর কি আপনাদের একটু ইনপুট দেওয়া যায়। আর আমরা আপনারা অলরেডি হচ্ছে, আমি আপনাদের সাথে কিভাবে কি পড়বো না পড়বো অনেক আলাপ আলোচনা করছি। আমরা হচ্ছে 1800 থেকে 1900 এই টাইম পিরিয়ডের মধ্যে যারা জন্মগ্রহণ করছেন, তাদের তাদের থেকে দেখবেন যে পরীক্ষার প্রশ্ন অনেক বেশি আসে। আমরা কিছুদূর পরে আগানোর পরে তারপরে বিগত বছরের প্রশ্ন আবার কিছু দেখবো যে কোন থেকে কি প্রশ্ন আসছে। এই যে স্লাইড আছে, এই স্লাইডে অনেক তথ্য পাবেন। সব মোটামুটি একত্রিত করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এর মাঝখানে হচ্ছে যে জায়গাটা আমি বেশি দাগায় দিব বা যে জায়গায় আমি বেশি আলাপ আলোচনা করব, সেটা স্বাভাবিকভাবে বেশি ইম্পর্টেন্ট। তবে এই জিনিসটাও হচ্ছে, আমরা যেরকম ইংরেজির ক্ষেত্রে বলি যে রিডিং হ্যাবিট যত বাড়াবেন তত আপনার ট্রান্সলেশন অনেক স্মুথ হবে বা আপনার প্যাসেজ সলভিং অনেক ইজি হবে, ঠিক সেরকম সাহিত্যের ব্যাপারটাও এরকম। এমন না যে ঈশ্বরচন্দ্র গুপ্ত থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে, ঈশ্বরচন্দ্র গুপ্ত থেকে, প্যারিচাঁদ মিত্র থেকে, দীনবন্ধু থেকে, এই এই এইখানে ছয়টার মধ্যে এই তিনটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একেবারে নাই বললে চলে। এরকম পর্যায়ে দীনবন্ধু থেকে হয়তো বড়জন নীল দর্পণ থেকে প্রশ্ন আসতে পারে। প্যারিচাঁদ মিত্রর হয়তো আলাল এবার দুলা, তাও এখন যে অবস্থা, যদি 5টা কোশ্চেন দেয় বা 6টা কোশ্চেন দেয় তাহলে দেওয়ার মানে 5টা দেয় তো এখন সুযোগ নাই, ওনাদের থেকে প্রশ্ন দেওয়ার না আসারই চান্স বেশি। তাহলে আমরা এগুলো পড়বো কেন এবং অনেক ডিপ পড়বো? কারণ একটা নাম্বার এক হচ্ছে, যদি একটা 6 মার্কের প্রশ্ন এমন জায়গা থেকে দেয় যেটা আপনার একেবারে আননোন, আপনি লিখতে পারতেছেন না, এবং এইটা এটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসার চান্স ইদানিং কালে কম হইলো, এনারা প্রত্যেকে হচ্ছে ইম্পর্টেন্ট সাহিত্যিক। তার মানে ধরেন আপনি কোনো কারণে বা কেউ বাদ দিয়ে গেছেন, কিন্তু অন্য সবাই বাদ দিয়ে যাবে না। তারা হয়তো 6-এর ভিতরে 4.5-5 পর্যন্ত তুলে ফেলবে। তো সেই কাজটা আমরা করতে পারবো না। আর নাম্বার দুই, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনি এটা না পড়া থাকলে বা প্রিলি পড়া দিয়েও হয়তো এইখানে 2.5-3 কাভার করতে পারবেন, যেটা খুব একটা ইফেক্ট ফেলবে না। তো যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, যত বেশি আমরা সাহিত্যের বিভিন্ন রাইটারের সম্পর্কে পড়াশোনা করব, তত আমাদের সাহিত্যের যে জ্ঞান, এইটা তত বেশি এনরিচ হইতে থাকবে। তো সাহিত্যের ওই জ্ঞানটা আমাদের হচ্ছে এনরিচ করা খুব বেশি ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। মানে এটা যে কেবল এরকম না যে আমি ঈশ্বরচন্দ্র গুপ্ত পড়ছি তার মানে গুপ্ত আসলে ওটা ইউজ করতে পারবো, বাকি কোনো জায়গায় ইউজ করতে পারবো না, এরকম না। এটা আপনি দিন দুনিয়ায় অনেক জায়গায় কাজে লাগাইতে পারবেন, সামনে করতে থাকলে বুঝবেন। নাম্বার তিন হচ্ছে ভাইবা। ভাইবার এখন কোনো সিলেবাসের বাপ মা নাই, সাহিত্যের কোনো বাবা মা নাই। হ্যাঁ, আমি হচ্ছে মানিক দিয়ে শুরু করছিলাম এক বিসিএস এ। সেটা একদম আমরা মহাকাব্য থেকে শুরু করে মধ্যযুগ, প্রাচীন যুগ থেকে শুরু করে আধুনিক যুগের একেবারে হুমায়ুন আহমেদ পর্যন্ত এসা সবকিছু নিয়ে তারা আলাপ আলোচনা করছে। আবার আর এক বিসিএস এ ভাইভাতে হচ্ছে এই গুপ্তর থেকে কবিতার লাইন বলছিলাম, গুপ্তর থেকে প্রশ্ন করছিল। তো ভাইবার জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এখন আপনাদের লাস্ট ক্লাসে আমি বারবার করে এই ব্যাপারটা কথা বলছি, এই জন্য আজকে আর বেশি আলাপ আলোচনা গেলাম না। যেটুকু আমরা কথাবার্তা বলবো আমরা একটু মন দিয়ে শোনার চেষ্টা করব। আর ওই জায়গাগুলো আপনারা বারবার একটু রিকল করবেন। আমরা সাহিত্যের 1 নম্বর ক্লাস করে যখন 2 নম্বরে যাব, 2 নম্বর ক্লাস শুরু করার প্রথম 5-10 মিনিট আমরা আবার এক দেখে আসবো। যখন তিনে যাব তখন আবার 1-2 দেখে আসবো, যখন চারে যাব আবার 1-2-3 দেখে আসবো। এইভাবে আগে আগে আমাদের আগাইতে হবে। এই সিস্টেম হচ্ছে ওয়ার্ড করতে হয়, এই সিস্টেমে হচ্ছে সাহিত্যের কবিতার লাইন করতে হয় যেগুলো পরীক্ষা আপনারা লিখতে চান। কারণ আমরা এখানে কেউ এরকম সাহিত্যিক না যে ঠাস ঠাস করে একটা কবিতার লাইন বলে দিব, এরকম আমরা কেউই না, ধরে নিচ্ছি আর কি। হইলে তো ভালো। তো আমরা হচ্ছে সবকিছু রিকলের মধ্যে রাখবো, হ্যাঁ, যে এই জায়গাটা কি, এই জায়গাটা কি, এই জায়গাটা কি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি মাথায় এটা রাখবেন, যখন আমরা একসাথে অনেকগুলো পড়ে ফেলবো, ধরেন এখানে প্রায় আহ এই যে 1800 থেকে 1900, এখানে প্রায় 20 জনের উপরে সাহিত্যিক আছে। যখন আমাদের টোটাল 20 জন হয়ে যাবে, তখন তো আমরা অনেক কিছু মাথায় রাখতে পারবো না, স্বাভাবিক। এত খুঁটি নাটি হ্যান ত্যান মাথায় থাকবে না। তখন মাথায় রাখতে হবে কি, স্রেফ রাইটারের নাম। যে আপনি ওই 20 জন রাইটারকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা রাইটারকে চেনেন কিনা। আপনি কি বিহারীলালকে চিনেন? চিনি। বিহারীলাল কিসের জন্য বিখ্যাত? গীতি কবিতার জন্য বিখ্যাত।
গীতি কবিতা রিলেটেড তার দু একটা কবিতার লাইন বলেন, দু একটা কবিতার লাইন বললাম, তারে গীতি কবিতার কথা কে বলছে? রবীন্দ্রনাথ। তাহলে রবীন্দ্রনাথ তো বিহারীলাল রিলেটেড কথাবার্তা আছে কিনা? জাস্ট এই এরকম কিছু 4-5টা ইনফরমেশন মাথায় রাখলে তখন এই রাইটার থেকে যে কোশ্চেনই আসুক না কেন আপনি অ্যান্সার করে আসতে পারবেন, বা ভাইভাতে যদি এখান থেকে কোনো প্রশ্ন করে আপনি ফেস করে আসতে পারবেন। আমাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে মানে সেইটা, ফাইনাল উদ্দেশ্য হচ্ছে ওইটা, যে আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা রাইটারকে যেন চিনতে পারি। যে আমি, আপনি যেভাবে পাশের বাড়ির আঙ্কেলটা চিনেন, আপনার একটা ফ্রেন্ডরা চিনেন, আমার স্কুল ফ্রেন্ড আছে, কলেজ ফ্রেন্ড আছে, যেরকম আপনি আলাদা করতে পারেন, ঠিক প্রত্যেকটা সাহিত্যিককে আপনাকে আলাদা করতে শিখতে হবে। এবং এই জিনিসটা আলাদা যেন করতে পারে, এইটার উদ্দেশ্যে বিভিন্নভাবে সাহিত্য পড়ানো যায়। আমরা বিভিন্ন স্যার বিভিন্ন জনের কাছে বিভিন্ন স্টাইলে পড়ছি, কবি পড়ছি, উপন্যাসিক পড়ছি, এইভাবে। কিন্তু মোস্ট মানে যেটাকে আমার আমার খুব ফ্রুটফুল মনে হয়েছে সেটা হচ্ছে তার জন্মসাল অনুসারে আগায় আগায় যাওয়া পড়া। তাতে দুইটা জিনিস হয়, কে কার সিনিয়র মাথায় রাখতে সুবিধা হয়, কে কার আগে আসছে পরে আসছে, এবং সময় পরিবর্তনের সাথে সাথে সাহিত্যের যে গতিধারা পরিবর্তন হয় সেটাও বুঝতে অনেক ক্লিয়ার হয়। তা আমাদের মাথার যে ফাইনাল উদ্দেশ্য, যেটা আমরা যেন ইন্ডিভিজুয়াল সবাইকে চিনি, এবং একটা রাইটারের, ধরেন এই একটা সাহিত্যিক আছে, এই একটা সাহিত্যিক সম্পর্কে যেন মানে টিকা আকারে বা একটা সামারি আকারে আপনারা যেন খুব ব্রিফলি কিছু একটা জিনিস ইনপুট দিতে পারেন, অন্ততপক্ষে 4-5 মিনিট কথা বলতে পারেন। আজকের ক্লাসের শেষে এই প্রত্যেকটা রাইটারে নিয়ে, যে হ্যাঁ আমি এখানে র্যান্ডমলি মধুসূদন ধরলাম, 5 মিনিট আমি কথা বলতে পারবো। এখন 5 মিনিট তো এখনো আপনারা মাইকেল নিয়ে কথা বলতে পারবেন, কিন্তু এখন আপনারা যেভাবে কথা বলবেন আর ক্লাস শেষ হওয়ার পরে যেভাবে কথা বলবেন, এই দুইটা যেন ডিফারেন্ট হয়, বোঝা যায় যে হ্যাঁ তার এইখানে একটা ভালো দখল আছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ক্লাসের উদ্দেশ্য। আমরা আস্তে আস্তে শুরু করি। আচ্ছা, আমাদের এখানে যে কয়জনের নাম বলা হয়েছে স্বাভাবিকভাবে তারা সবাই সিকোয়েন্সিয়ালি জন্মগ্রহণ করছেন। একদম 1812 সালে জন্মগ্রহণ করছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। এরপরে 1814-তে এসে জন্মগ্রহণ করছেন কেশব মিত্র। 1820-এ এসে জন্মগ্রহণ করছেন বিদ্যাসাগর। 1824-এ এসে জন্মগ্রহণ করছেন মাইকেল মধুসূদন দত্ত। এরপর 30 দশকে এসে দীনবন্ধু বিহারীলাল, আরেকজন ছিল বঙ্কিমচন্দ্র। তো বঙ্কিমচন্দ্রের ভিতরে আসলে প্রবেশ করলে হারাই যাইতে হবে, এই জন্য আজকে আমি এই অংশটারে বাদ রাখছি, হয়তো পারলে আমি যাইতাম। তো বঙ্কিমচন্দ্র আর হচ্ছে মীর মোশাররফ, এই পর্যন্ত যদি আমরা পড়ি তাহলে 1850 পর্যন্ত যে সকল সাহিত্যিক জন্মগ্রহণ করছেন তারা শেষ হয়ে যাবে। তাহলে এই 6 আর 2 8, এই 8জন সাহিত্যিক মোটামুটি 1800 থেকে 1850, এই প্রথম 50 বছরে মাত্র এই 8জন সাহিত্যিক জন্মগ্রহণ করছে। তাহলে আমরা প্রথমে মাথায় নিলাম যে আচ্ছা আমি যে 1800 থেকে 1900 শিখবো, এর মাঝখানে প্রথম 8 বছরে মোটামুটি এই 8টা ব্যক্তি জন্মগ্রহণ করছে। এবং এই 8টারে আমি আরো ছোট করে দিই। ঈশ্বরচন্দ্র দেখেন 1810-14, প্রথম 10 থেকে 20-এ এইখানে, আবার 20 থেকে 30-এ এই 2জন, এরপর এসে 30 থেকে 40 আমরা 3জন পাই, দীনবন্ধু বিহারী আর বঙ্কিম। আর সম্ভবত 47-এ মনে হয় হচ্ছে মীর মোশাররফ হোসেন। এই হচ্ছে আমাদের মোটামুটি কত, 2 2 4 আর 3 7 8জন সাহিত্যিকের জন্ম সালের প্রমাণ অনুসারে আপনাদের মাথায় দেওয়ার আমি চেষ্টা করলাম। মীর মোশাররফ হচ্ছে 1847। আচ্ছা, দীনবন্ধু হচ্ছেন 1830, বিহারীলাল হচ্ছে 1835, আর বঙ্কিম হচ্ছেন 1838। আচ্ছা, আমাদের জন্ম মৃত্যু সাল মনে রাখতে হবে কিনা? জন্ম মৃত্যু সাল যদি মনে রাখতে পারেন, যখন আমরা এরকম লিখি, ধরেন ভূমিকার মধ্যে আপনি লিখলেন যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, বলার পরে আপনি ব্র্যাকেটে লিখে দিলেন যে এরকম 1838 থেকে 1994, সরি 1894, তখন বোঝা যায় যে আচ্ছা তার এইখানে ভালো দখল আছে। এখন আমি আমি হচ্ছে মৃত্যু সাল মনে রাখতে পারতাম না, কারণ এখানে এত মানুষ, রবীন্দ্রনাথ, নজরুল, শামসুর রহমান, হাতে গোনা হয়তো 10জন সাহিত্যিকের আমি মৃত্যু সাল জানি, এছাড়া আমি মনে রাখতে পারতাম না। কিন্তু আমি যেটা করতাম, আমি জন্মসাল অনুসারে তো মনে রাখছি, তা আমি জন্মসালটা মনে রাখতাম। তা আমি ব্র্যাকেটের মধ্যে কি লিখতাম? আমি লিখতাম যে জন্ম 1838, মৃত্যু আর লিখতাম না। তারপরে আবার আবার মতন যেভাবে ইন্ট্রোডাকশন দেওয়ার সেভাবে ইন্ট্রোডাকশন দিতাম। আচ্ছা, এটা গেল। আর একটা জিনিস হচ্ছে, এই যে প্রত্যেকটা রাইটারের সম্পর্কে একটা খুব ইউনিক এবং অ্যাট্রাকটিভ একটা ইন্ট্রোডাকশন আপনারা রেডি করে রাখবেন। অন্ততপক্ষে সব সাহিত্যিক না হইলেও যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, যেরকম এইখানে আজকে যে 6টা নিয়ে আমরা আলোচনা করব, তার মধ্যে বিদ্যাসাগর আর মাইকেল, এই 2জনকে নিয়ে আপনার 2টা ভূমিকা আর কি, যে আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর মাইকেল মধুসূদন দত্ত নিয়ে যে প্রশ্নে আসুক না কেন, আমি শুরুতেই হচ্ছে শুরু করব এই কথাগুলা দিয়ে। মানে শুরু করব কি দিয়ে, সেই লাইনগুলা, এই যে আপনারা খালি বলেন না ভাই কি নোট করব কি নোট করব, এই নোট করবেন জাস্ট এইটা, যে রাইটারের নাম এই, ওই রাইটারের শুরুতে আমি এই কথাবার্তা দিয়ে লেখা শুরু করব, এরকম একটা ফিক্সড জিনিস রাখবেন। আর একটা জিনিস ফিক্সড রাখবেন, রাইটার ওয়াইজ একটা করে ডায়লগ বা কবিতা, কবি যদি হয় তাহলে কবিতার লাইন,
যেরকম এখানে কে কে আছে, ঈশ্বরচন্দ্র গুপ্তর বেলায় আমি মুখস্থ রাখতাম, মিশামণি মুক্তাহেম স্বদেশের প্রিয় প্রেম তার চেয়ে রত্ননয়ার, সুধাকরের পথ সুধা দূর করে তৃষ্ণা ক্ষুধা স্বদেশের শুভ সমাচার, ভ্রাতৃভা বাণী মনে দেখো দেশবাসীগণে প্রেমপূর্ণ নয়ন মেলিয়া, কতরূপ স্নেহ করি দেশের কুকুর ধরি বিদেশে ঠাকুর ফেলিয়া। এই একটা রাইটার একটা কবিতা। আবার ধরেন এখানে বিহারীলাল আছে গীতি কবিতা, তাহলে সর্বদা হু করে মন বিশ্ব যেন মরুর মতন, চারিদিকে ঝালাপালা উফ কি জ্বলন্ত জ্বালা অগ্নিকুণ্ডে পতঙ্গ পতন, এরকম একটা রাইটার ওয়াইজ একটা কবিতা। এখন আপনি ঠাস করে যে ফুল কবিতা মুখস্থ করতে পারবেন না, পারলে 2 লাইন বা 3 লাইন পড়েন যে হ্যাঁ আমি বিহারীলাল রিলেটেড 3 লাইন পারি, ঈশ্বরচন্দ্র রিলেটেড 2 লাইন পারি, মাইকেল রিলেটেড 2 লাইন পারি। এখন কোন 2 লাইন পড়বেন? মাইকেল মধুসূদন দত্ত তো এক গাদা সনেট লিখছে, মেঘনাদ বধ কাব্য লিখছে, তিলোত্তম সম্ভব কাব্য লিখছে, গজেন্দ্রনাথ কাব্য লিখছে, অনেক কিছু লিখছে। কোন জিনিসটা লিখলে আমি সব জায়গায় খাওয়াইতে পারবো, যে প্রশ্নই আসুক না কেন আমি লিখতে পারবো, সেরকম মাইকেলের একটা জায়গা হচ্ছে সনেট। আবার আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি ওই রাইটারের অলরেডি কোনো কবিতার লাইন আপনার মাথায় থাইকা থাকে, যেরকম ধরেন মাইকেলের নিয়ে আমরা কি জানি, সততে নদ তুমি পরমর মনে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, মুখস্থ আছে ছোটবেলায় দেখছি, তাহলে শুধু ওইটাই পড়েন, কোনো সমস্যা নাই। এরকম প্রত্যেকটা সাহিত্যিক ওয়াইজ, মানে পার সাহিত্যিক যেন একটা করে কবিতার লাইন বা 1-2 লাইন যেন আপনার মাথায় থাকে, তাহলে হবে কি আপনার লেখাটা আরো বেশি এনরিচ হবে। আর কিভাবে লেখা প্রেজেন্টেশন করবেন এগুলো আগেও বলছি, সামনে বলবো, আজকে আমরা এখানে যাব না। আচ্ছা, এতক্ষণ যা কথাবার্তা বললাম এটা আমাদের একটা ইন্ট্রোডাক্টরি কথাবার্তা ছিল যে আমরা কি করতে চাইতেছি না চাইতেছি। আমরা এখন আস্তে আস্তে সামনে আগাই। ওকে, আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত এই ভদ্রলোক হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি। প্রথমেই যদি তার কথা বলা আসে, বলতে হয়, তাহলে হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি, এই কথাটাই আসে যে তিনি যুগ সন্ধিক্ষণের কবি। তিনি জন্মাইছেন 1812 সালে, যেটা আমরা একদম শুরুতেই বলে নিলাম। তিনি একজন সাংবাদিকও বটে, কবি এবং সাংবাদিক। তাকে ভ্রমণকারী বন্ধু ছিল তার ছদ্মনাম। এইগুলা তো পরীক্ষায় আসবে না রিটেনে যে তার ছদ্মনাম কি, কিন্তু আপনি লেখার মাঝখানে যেটা জানেন সেটা ভূমিকার মাঝখানে দিলেও দিতে পারেন। এখানে কি লেখা আছে পরেরটা দেখি। ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির কবি হিসাবে পরিচিত, কারণ তিনি সমকালের সামাজিক ও ঐতিহাসিক বিষয় নিয়ে কবিতা রচনা করলেও তার ভাষা ছন্দ অলংকার ছিল মধ্যযুগীয়। তাহলে কি বলা বোঝা গেল, তিনি যে কবিতাগুলো রচনা করছেন সেই রচনাগুলোর যে বিষয়বস্তু ছিল সেটা সমকালীন সামাজিক আর ঐতিহাসিক বিষয়, সমকালীন বিষয় ছিল, কিন্তু তার যে ভাষা, তার যে ছন্দ, তার যে অলংকার, এইগুলো ছিল মধ্যযুগীয়। এই কারণে দেখেন, আপনি একটা কবিতা লিখছেন, সেই কবিতার বিষয়বস্তু হচ্ছে আধুনিক আর ছন্দ কৌশল হচ্ছে মধ্যযুগীয়, তাহলে আপনি দুইটা জায়গা কি কম্বাইন করছেন, এই যে ব্রিজ ক্রিয়েট করছেন বইলা আপনার হচ্ছে একটা যুগসন্ধির কবি হিসাবে আইডেন্টিফাই করা হইতেছে। এটাই হচ্ছে তাকে যুগসন্ধিক্ষণের কবি হিসাবে বলার কারণ। ঈশ্বরচন্দ্র গুপ্তকে কেন যুগসন্ধিক্ষণের কবি বলা হয়, ওই যেটা বললাম সেইটাই। এরপর হচ্ছে দেখেন, ভারত মঙ্গল কাব্যের সর্বশেষ ছিল কে? ভারতচন্দ্র রায়গুণাকার, যিনি মারা গেছেন কত সালে? আপনার 1760 সালে। এখন ওনার মৃত্যুর পরে দীর্ঘদিন ধরে ওইভাবে কোনো কাব্য রচনা হয় নাই। এরপরে আধুনিক যুগের যখন কাব্য রচনা শুরু করলো, দীর্ঘদিন গ্যাপ দেওয়ার পরে, তখন আমরা প্রথম হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তকে পাই। তো তাকেই হচ্ছে তাহলে প্রথম কবি হিসাবে এখানে মানে ধরা যায়, কিন্তু তাকে যে আধুনিক যুগের প্রথম কবি বলা হয় ব্যাপারটা কিন্তু এরকম না। তো তাকে এই জন্য যুগ সন্ধিক্ষণের কবি বলা হইতেছে, যে আধুনিক যুগে আমরা আস্তে আস্তে পদার্পণ করতেছি এবং আমরা মধ্যযুগ থেকে মাত্র বেরোয় আসছি, সেজন্য তিনি হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি। তো আমরা যখন যুগ সন্ধিক্ষণের কবির কথা আসবে আমরা কি কি দিব? তার লেখার বৈশিষ্ট্য, মানে বিষয়বস্তু কই ছিল? আধুনিক যুগের, কিন্তু ছন্দ কৌশল কি ছিল? মধ্যযুগীয়। তার রচনার এই যে ভারতচন্দ্রের মৃত্যুর পরে যখন একটা সাহিত্যিক ঘরানা মানে লুপ্ত হয়ে আসছিল, তারপরে আমরা আবার ঈশ্বরচন্দ্র গুপ্তকে খুঁজে পাই, এই কারণে তাকে আমরা হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি বলতেছি। আচ্ছা, ওকে, এরপরে আমরা যেটা দেখি, ঈশ্বরচন্দ্র গুপ্ত আপনার তার আর কি কি অবদান আছে, তার অবদানের মধ্যে কি আছে? আচ্ছা, তিনি কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার করছিলেন। কবিয়াল তো বুঝেন, কবিয়াল সাহেব যারা হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়াইতেন এবং হচ্ছে হাঁটতে হাঁটতে হচ্ছে কবিতা লিখতেন, এরকম আর কি কবিয়াল। তো এরকম কবিয়ালদের তিনি জীবনী উদ্ধার করছিলেন। এইটা একটা তার এই কাজের সাথে আরো এই ধরনের কাজ আরো অনেকে এরপরেও করছে, জসিমউদ্দিন এক সময় করছেন। যাই হোক, তো কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী তিনি উদ্ধার করলেন। তার কে কে আছে এরকম কবিয়ালের মধ্যে? রামপ্রসাদ সেন আছে, নিধু গুপ্ত আছে, নিধু বাবু যেটা, হর ঠাকুর আছেন, এরকম অনেক দু একজনের নাম জানলেও জানতে পারি, নইলে সমস্যা নেই। তো তিনি এরকম অনেকজন কবিয়ালের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার করে প্রকাশ করছেন, এটা তার একটা শ্রেষ্ঠ কীর্তি, এই পর্যন্ত জানলেই চলবে, বাকি কথাবার্তা আমাদের দরকার নেই। আচ্ছা, তিনি ছোটবেলায় থেকে হচ্ছে মুখে মুখে কবিতা রচনা করতে পারতেন এবং কবিয়ালদের সঙ্গে তিনি গান বাঁধতেন, মানে কবিয়ালদের সাথে ঘুরতেন, ছন্দ বৈশিষ্ট্য তার ভিতরে এটা ছিল।
তার ভিতরে সে মানে ব্যঙ্গাত্মক বিভিন্ন খণ্ড কবিতা রচনা করতেন, এইগুলারে আসলে বলা হয় চুটকি। হ্যাঁ, মানে ছোট ছোট ব্যঙ্গাত্মক কবিতা। আচ্ছা, তাহলে আমরা এখন পর্যন্ত কি দেখলাম? তিনি যুগ সন্ধিক্ষণের কবি ছিলেন। তার কবিয়ালদের তিনি জীবনী সংগ্রহ করছেন, তার লেখার বৈশিষ্ট্য আমরা সম্পর্কে একটু বুঝতে পারছি। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো তার হচ্ছে তিনি কি কি পত্রিকা সম্পাদনা করছেন। তার সম্পাদিত পত্রিকার মধ্যে আছে সংবাদ রত্নাবলী, পাষণ্ড পীড়ন, সংবাদ সাধুরঞ্জন, সংবাদ প্রভাকর। এর মধ্যে সংবাদ প্রভাকরটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এটা এখানে একটা টিকা দেওয়া আছে। যদি পত্রিকা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এখন পর্যন্ত এরকম আসে নাই, তাহলে এই যে সংবাদ প্রভাকর যেটা, এটা ইম্পর্টেন্ট। শনিবারের চিঠি যেটা, সেটা ইম্পর্টেন্ট। শনিবারের চিঠি, এটা আমি রিটেনের জন্য বলতেছি। শনিবারের চিঠি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সংবাদ প্রভাকর, এটা ইম্পর্টেন্ট। আর একটা ভাবে পত্রিকা থেকে আসতে পারে, সেটা হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের সাথে যে সকল পত্রিকা সংশ্লিষ্ট ছিল। জোড়াসাঁকো ঠাকুর পরিবারের সাথে এই পরিবার সংশ্লিষ্ট যেসব পত্রিকা ছিল। ঠিক আছে, এই প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ পড়ার সময় আমরা পড়বো, সমস্যা নেই। এছাড়া আর যেসব পত্রিকা ছিল ওগুলো আসার মতো না। তো পত্রিকা, তাহলে সংবাদ প্রভাকরের ঘটনা কি হয়েছে? এইটা আসলে বাংলা সাহিত্যের প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল। প্রকাশ হয়েছিল 1831 সালে, তখন সাপ্তাহিক আকারে ছিল। এরপরে 39 সাল হচ্ছে দৈনিক আকারে প্রকাশিত হয়। মাঝখানে 4 বছরের একটা গ্যাপ ছিল। যে ব্যক্তির পৃষ্ঠপোষকতায় রচনা করা হয় তিনি মারা যান, এরকম অনেক কাহিনী আছে, আমাদের এসব দরকার নাই। আচ্ছা, এরপরে নেক্সট আমরা যেখানে যাব, এইগুলো আমরা পড়বো না, ওকে। এরপরে আসেন হচ্ছে কি বলে, ঈশ্বরচন্দ্রের গুপ্তের কবিতায় স্বদেশ প্রেম। ভাই একটু কথা বলা যাবে? একটু 1 মিনিট ভাই। ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতায় স্বদেশ প্রেম। আচ্ছা, স্বদেশ প্রেম জিনিসটা কি? দেখেন, ধরেন আপনারা যে এই প্রশ্ন ঠিক এইভাবে দিবে এরকম কিন্তু না, যে ঈশ্বরচন্দ্র গুপ্তের পরীক্ষা কি বলে কবিতা হচ্ছে স্বদেশ প্রেম জিনিসটা কি, এরকম এরকম ভাবে আসবে না, আসার মতো প্রশ্ন না। আপনার সামনে ঈশ্বরচন্দ্র গুপ্ত রিলেটেড যে কোনো একটা কোশ্চেন আসতে পারে, একটা বড় একটাই তো আসার সুযোগ আছে। তাহলে আপনি ওর মাঝখানে এই যে যুগ সন্ধিক্ষণ এই কথা আনবেন, সে কবিয়ালদের যে জীবনী সংগ্রহ করছে সেই কথা আনবেন, তার যে পত্রিকা হচ্ছে বাংলা সাহিত্যে, তার সম্পাদিত পত্রিকা বাংলা সাহিত্যে প্রথম দৈনিক, সেটা আনবেন। তার পত্রিকায় হচ্ছে স্বদেশ প্রেমের কথা ফুটে আসছে, এই কথাগুলো আপনি আনবেন, যে প্রশ্নই আসুক না কেন। এখন স্বদেশ প্রেমের ভিতরে আসলে তখন আমরা হচ্ছে তার এই কবিতার নামই হচ্ছে স্বদেশ কবিতা। এর মাঝখানে হচ্ছে যদি 2 লাইনও পড়ি, শুধু এইটুকু লাইন হচ্ছে মনে রাখবো, যে কতরূপ স্নেহ করি দেশের কুকুর ধরি বিদেশে ঠাকুর ফেলিয়া। মানে একটা মানুষ, এটা তো থিমটা বুঝতে পারছেন, সে বিদেশে গেছে, যার পরে তার দেশের প্রতি একটা ভালোবাসার মানে জায়গা উঠছে। এখন সে অনেক স্নেহ করে দেশের কুকুর পাইলে সেটাই ধরতেছে, কিন্তু বিদেশের যে ফর্সা ঠাকুর আছে, মানে ঠাকুর বলতে এখানে হচ্ছে সাদা চামড়া মানুষ বোঝানো হইতেছে, তাদেরকে অ্যাভয়েড করে তার কাছে এখন কুকুর হচ্ছে বেশি ইম্পর্টেন্স পাইতেছে, সেটা বুঝাইছে। আবার এই যে মিছামণি মুক্তা হেম, স্বদেশের প্রিয় প্রেম তার চেয়ে রত্ন নাই আর। হেম মানে হচ্ছে স্বর্ণ, গোল্ড। তো এরকম মানে মণি মুক্তা হেম সবকিছুই মিথ্যা স্বদেশের প্রেমের কাছে, এরকম যে কোনো আপনার সুবিধা মতন 2টা বা 3টা লাইন মাথায় রাখতে পারেন। আচ্ছা, এই হলো আমাদের ঈশ্বরচন্দ্র গুপ্ত রিলেটেড পড়াশোনা। এবার বলেন কোন ভাই কি বলতেছিলেন, বা কারো প্রশ্ন থাকতে বলেন। ভাইয়া কবিতা কি পুরোটা এখানে মনে রাখতে হবে নাকি আমার না 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 না, সিগনিফিকেন্টে মানে এক দুই লাস্টে এক দুই লাইন, 1-2 লাইন যেটা আপনার মনে রাখতে, নাম্বার 1 হচ্ছে যেটা আপনার মনে রাখতে সুবিধা হয়, নাম্বার 2 হচ্ছে যেটা আপনি সব জায়গায় খাটাইতে পারেন। হ্যাঁ, এক্ষেত্রে যে ভাইয়া আমি মানে লাস্টের লাইনটা ইম্পর্টেন্ট না খুব? মানে লাস্ট উম, কতটুকু এই স্নেহ করি কবিতাটা অনেক দেশে। বড়, বুঝছেন, এর উপরেও আছে এর তলেও আছে। হ্যাঁ, তা মোটামুটি মাঝখানের এই 4টা জিনিস ইয়ে করে, যে একটা সেন্স, যাতে এই কবিতাটা পড়লে বুঝবেন যে এখানে কি সেন্স বোঝানো যাইতেছে। যেটা আপনার পরীক্ষার হলে পুরোটা মনে থাকবে না, সেক্ষেত্রে আপনি প্রথম 3 লাইন পড়েন অথবা শেষ 3 লাইন পড়েন, সমস্যা নেই। 2টা দিয়েই হচ্ছে এখানে আহ, ইয়া বোঝানো যাইতেছে, স্বদেশ প্রেমের যে আমরা যে উদ্দেশ্যে লিখবো সেটা হচ্ছে উদ্দেশ্য ফুলফিল হয়। হ্যাঁ, এবং এটা 2 লাইন লিখলেই ওকে। এখানে 3 লাইন হচ্ছে যে ছন্দটা মিলে সেই জন্য। আচ্ছা, একটানা আধা ঘন্টা আমরা বকবক করে ফেললাম, এটা অনেক ভাইয়া সমস্যা নাই এইখানে ভাই। এই কবিতাটা কি কবিতাটার নাম কি, মানে এটা তো স্বদেশ, স্বদেশ প্রেম। না না, শুধু স্বদেশ। আচ্ছা, স্বদেশ। আর ভাইয়া উনি ওনার, ঈশ্বরচন্দ্র বলেন জি, বলেন। বলতেছি যে মানে এইখানে আহ, আমাদের মানে ঈশ্বরচন্দ্র গুপ্তের তো ওইরকম কোনো দেখা গেছে যে উল্লেখযোগ্য কোনো সাহিত্যকর্ম নেই।
তো সেক্ষেত্রে ওনার এই জায়গাটা থেকে প্রশ্নটা কিভাবে আসতে পারে, মানে আসার। ঈশ্বরচন্দ্র, ওই যে যুগ সন্ধিক্ষণের কবি হিসাবে ঈশ্বরচন্দ্র গুপ্তের অবদান লেখো, এইটাই আসলে এটাই আসার কথা। আর একটা আছে দ্বিচারিতা। দ্বিচারিতা জিনিসটা কি, উনি হচ্ছে ইংরেজি নববর্ষ নামে একটা কবিতা লিখছিল। হ্যাঁ, কবিতার নাম হচ্ছে, আচ্ছা কবিতার এখানে লিখি, ইংরেজি নববর্ষ। ইংরেজি নববর্ষ, তো এই কবিতার মধ্যে সে হচ্ছে ইংরেজদের খুব আর কি মানে বাটাম দিছে, খুব ইয়া করছে, কিন্তু পরবর্তীতে আবার তাকে তার ইংরেজদের অ্যাডমায়ার করে তার লেখা কবিতা আছে। তো একই সাথে সে ইংরেজদের বিরোধ মানে ব্যঙ্গ করে কবিতা লিখছে, আবার ইংরেজদের প্রশংসা করে কবিতা লিখছে, এই জন্য তার আবার দ্বিচারীয় বলা হয়। তো এটা খুব এইটা, তারপরে কবিয়াল, এগুলো খুব মানে নেগলেজিবল ইয়ে আর কি ঘটনা, এগুলো থেকে ওরকম প্রশ্ন আসবে না। আসলে হচ্ছে আপনার যুগ সন্ধিক্ষণের কবি, এই একটা প্রশ্নই এখান থেকে আসার মতন প্রশ্ন। এই যে কেন যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়, এই একটা প্রশ্ন আসার মতন আসলে আসতে পারে। এখন আপনি খালি এই যুগ সন্ধিক্ষণের কবি বলার কারণ তো এইটা, তা আপনি তো এটা 6 মার্কের প্রশ্ন তো শুধু এটুক বললে হবে না। তার মানে আপনার এর ভিতরে কি বলতে হবে, ওই সে কবিয়ালদের ইয়া করছে, হ্যান করছে, ত্যান করছে, এইটার বিভিন্ন ভাবে বইলে আসতে হবে, সবকিছুই বলা লাগবে। ভাইয়া, পিএসসির কি কোনো মেম্বার মানে বাংলা খাতা এরকম কেউ কি পত্রিকায় কলাম লিখে, মানে এই এই বাংলা সাহিত্য রিলেটেড, একটু যদি নামগুলো বলতেন, বাংলা সাহিত্য রিলেটেড মানে পড়ার জন্য বলতেন। কলাম লেখে, আমি যে কয়েকজনেরটা পড়তাম, যেরকম হচ্ছে উম, কুদরতি হুদা স্যার পড়তাম, কুদরতি হুদা। আর হচ্ছে তারিক মঞ্জু স্যার, তো আপনারা সবাই চিনেন। হ্যাঁ, আমি হ্যাঁ, এই দুজনের কুদরতি তো, খুদা বলতে কলেজের টিচার ছিলেন না? হ্যাঁ 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 হ্যাঁ, ওনার তো হুদা খুব একটা হুদা না, কলম নাই দেখছি, খুব আছে একটা ওনার কলম বই, নাই। বইও আছে, পাবেন ওনার পেজেই পাবেন। উনি ওনার লেখাগুলা খুব কি বলে ডিপ, ডিপ থটের মানুষ আর কি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা পরে আগাই। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে ওই লোকেরই কলাম পড়তে হবে, এটা ম্যান্ডেটরি না। সবার তো প্রিয় জায়গা সেম না। ধরেন কুদরতি হুদা স্যার কিরকম, ফরুক আহমেদের নিয়ে ওনার লেখা আছে, ফরুক আহমেদ পরীক্ষায় প্রশ্ন আসবে না। জসিমউদ্দিনদের নিয়ে ওনার লেখা আছে, আনিসুল হককে নিয়ে লেখা আছে, এরকম অনেক কিছু, নজরুলের নিয়ে লেখা আছে। তো এখন উনি মনে করেন এই যে বিহারি লালটাল এই সাইড মনে হয় ওনার প্রিয়জন না, এই সাইড দেখে নাই। এখন একটা সাইডে একটা মানুষের প্রিয় সাইড থাকে, এক এক সমালোচকের, তারা সেই দিকটা বেশি ফোকাস করে দেখে। আপনার যেটা দরকার আপনি সেইটা এর সাহিত্য গুণ লিখে গুগলে সার্চ করবেন, সামনে যা আসবেন করবেন। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে পরে আগাই। হ্যাঁ, আমাদের অনেক পড়াশোনা করতে হবে, এক্সট্রা কথাবার্তা বলা যাবে না। আচ্ছা, এবার আসলে হচ্ছে প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্র হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম যে উপন্যাস বলে যেটাতে বলা হইতেছে আলালের গড়ে দুলাল, সেইটার হচ্ছে লেখক প্যারীচাঁদ মিত্র, আমরা সবাই ওনাকে চিনি। ওনার ছদ্মনাম কি ছিল, এই যে টেকচাঁদ ঠাকুর। এখন এই ব্যক্তি থেকে কি প্রশ্ন আসতে পারে? আচ্ছা, এই লোকের উপরে ভাই আমরা আরেকটু বরাদ্দ, জুম করে নেন, আরেকটু আচ্ছা জুম করে নেন। এই লোকের উপরে আমাদের বরাদ্দ সময় মোটামুটি 8-10 মিনিটের বেশি দেওয়া যাবে না। উনি ওনার এখান থেকে আমরা আলালের ঘরে দুলাল, এইটাই হচ্ছে একটু দেখবো, আলালের ঘরের দুলাল এইখান থেকে কি হয়েছে। আর হচ্ছে এর কিছু চরিত্র আছে, এই চরিত্রের নাম হচ্ছে ঠক চাচা। ঠক চাচা হচ্ছে মোকাজুম মিয়া। হ্যাঁ, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, যদি কঠিন প্রশ্ন করতে চাই এখান থেকে করতে পারে, বা আমাদের জেনে যাওয়া উচিত। আচ্ছা দেখেন, আমি আবার আপনাদের উদ্দেশ্য ক্লিয়ার করি। একটা রাইটার, এই রাইটার থেকে যে প্রশ্নই আসুক 6 মার্কের আপনারা যেন লিখতে পারেন, তার মানে তার সম্পর্কে আমি যা কথাবার্তা বলবো এটা আপনি মাথায় নিলে যে পরীক্ষায় যে প্রশ্ন আসুক না কেন আপনি 6 মার্ক লিখে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো যে জায়গায় হচ্ছে একাধিক প্রশ্নের জায়গা আছে, যে আহ, সেই জায়গায় আমি উল্লেখ করে দিব। যে নজরুলে যেরকম পাবেন, যে নজরুলের সাম্যবাদী চরিত্র বলো, বিদ্রোহী ও প্রেম প্রধান নজরুল, সে কিভাবে বিদ্রোহের সাথে প্রেমের মিক্স আপ করছে, তারপরে তার বিদ্রোহী কবিতার মিথের ব্যবহার, এরকম একাধিক প্রশ্ন যে রাইটার আসবে ওটা বলে দিব, এই রিলেটেড আপনাদের প্রশ্ন করতে হবে না, আপনারা মনোযোগ দিয়ে শুধু ক্লাস দেখতে থাকেন। তো টেকচাঁদ ঠাকুর হচ্ছে ওনার ছদ্মনাম ছিল। উনি কি করছে দেখেন, উনি হচ্ছে তার প্রথম উপন্যাস সেটা বের করছে কবে, আলালের ঘরে দুলাল 1858 সালে। আপনারা আমাকে বলেন তো, বাংলা সাহিত্যের যে প্রথম সার্থক উপন্যাস এটা কত সালে প্রকাশিত হয়েছিল? এটা তো মনে হয় 43 BCS প্রশ্ন মনে হয়, রিলি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কি? প্রথম আলালের সার্থক ঘরে উপন্যাস, দুলাল। এ ভাই সার্থক এসব বলে দুর্গেশ না। নন্দিনী, দুর্গেশ নন্দিনী। হ্যাঁ, দুর্গেশ নন্দিনী। 1865। 1865, 1865। 65। 1865 দুর্গেশ নন্দিনী। হ্যাঁ, 1865 দুর্গেশ নন্দিনী, খুব ভয়ঙ্কর একটা উপন্যাস। তো তার আগে আরো অনেকগুলো উপন্যাস কিন্তু বের হয়েছে। এখন এরও আগে হচ্ছে হেনা ক্যাথরিন কি জানি একটা লিখছিল, তো সেটা হচ্ছে ওইরকম ইয়া পায় নাই বুঝলা,
ইম্পর্টেন্ট না আর কি। তা ওটা উপন্যাস লেখা, ফুলমণি ও করুণার বিবরণ, হ্যাঁ ওটা হচ্ছে উপন্যাস লেখা প্রয়াস, ওটা আমাদের দরকার নেই। তা আমাদের হচ্ছে আলালের ঘরে দুলাল হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক কালে আর কি লেখা প্রথম উপন্যাস। তা এইটাকে আমরা এইটার হচ্ছে কাহিনী সংক্ষেপটা দেখবো। আর প্যারিচাঁদ মিত্র থেকে হচ্ছে ওরকম আলাদা করে কিছু আসার কথা না যে ঔপন্যাসিক প্যারিচাঁদ মিত্রের সাহিত্য গুণ সম্পর্কে লেখা, এরকম হয়তো আসতে পারে। এখন উনি কি কি লিখছে দেখেন, ওনার উপন্যাসের মধ্যে বা ওনার গ্রন্থের মধ্যে, গ্রন্থ তালিকা যদি আমরা বলি, কারণ ম্যাক্সিমাম হচ্ছে অনেক কি গদ্য গ্রন্থ। এখন সরাসরি তো এইগুলা হচ্ছে উপন্যাসের কাতারে ওই সময় ফেলা যায় নাই। আলালের ঘরে দুলাল আছে, অবেদি আছে, আধ্যাত্মিকা আছে, যৎ কিঞ্চিত রামারঞ্জিকা, আচ্ছা গীতাঙ্কুর, মদ খাওয়া বড়দায় জাত থাকার কি উপায়, এটা প্রহসন টাইপের আর কি। এখন এইখান দিয়ে কয়েকটা ভাবে আসতে পারে। আগে যেরকম আসতো যে দীনবন্ধু মিত্রের রচিত 3টি গ্রন্থের নাম লেখো, লাস্ট 44 বিসিএস এটা প্রশ্ন আসছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের 3টা ভ্রমণ কাহিনীর নাম লেখো। এবার এরকম প্রশ্ন এখন আসার চান্স কম। আচ্ছা ধরেন যদি আসে যে আলালের ঘর দীনবন্ধু মিত্রের রচিত 3টি গ্রন্থের নাম লেখেন বা 5টা গ্রন্থের নাম লেখেন, এখন তো 6 মার্কের প্রশ্ন দিবে, আপনারা কি জাস্ট 5টা গ্রন্থের নাম লিখে দিয়ে চলে আসবেন? কি করবেন একটু বলেন তো। দীনবন্ধু মিত্র সম্পর্কে একটা গ্রন্থ ইন্ট্রোডাকশন দেব সম্পর্কে 2 লাইনের, একটু আর বর্ণনা দেব। গ্রন্থ লেখা। হ্যাঁ অ্যাটলিস্ট প্রশ্ন যাই আসুক না কেন ইন্ট্রো দিবেন, খুব স্ট্রং একটা ইন্ট্রো দিবেন। এরপরে যে জিনিস চাইছে সেই জিনিস বলবেন, মূল বডির জায়গায় রাখবেন। এরপরে আবার কনক্লুশনে আইসা তার সম্পর্কে আরো যা যা জানেন, অনেক কিছু জানবেন, এগুলো বলে আসতে হবে। এবং সাহিত্যের প্রশ্নে কিন্তু ভাই টু দা পয়েন্ট বলে কোনো জিনিস নাই। এই যে বিসিএস এর যে কথাবার্তা প্রচলিত আছে, যে আমরা একেবারে এগুলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আছে, বাংলাদেশে আছে, সাহিত্যে কিন্তু এই কাজ করবেন না যে আমি স্যার টু দা পয়েন্টে লিখে দিয়ে আসছি, 6টা চাইছে 6টা দিয়ে আসছি, এই কাজ করবেন না। সাহিত্য জিনিসটা হচ্ছে অ্যাট্রাক্ট করার জায়গা, পরীক্ষককে আপনার প্রতি আকর্ষণ মানে আকর্ষিত করতে হবে, যেমনি সেই আকর্ষণটা আপনি করে পারেন। আচ্ছা তাহলে তার আমরা কিছু দেখলাম যে আল্লাহ লেবারে দুলাল আছে, অবেদি আছে, আধ্যাত্মিকা আছে। আচ্ছা এইটা হচ্ছে ইংরেজির অনুবাদক হয়েছে দ্য স্পয়েলড চাইল্ড এই নামে। এবং কি বলে দীনবন্ধু মিত্রের একটা সম্পাদিত পত্রিকা ছিল, তার নামই ছিল মাসিক পত্রিকা, মানে পত্রিকাটার নাম ছিল মাসিক। যাই হোক এটা আমাদের লাগবে না, আমরা হচ্ছে আলালের ঘরে দুলালে যাই। হ্যাঁ এখানে কাহিনী সংক্ষেপ হচ্ছে গুগল থেকে কপি করে দেওয়া হয়েছে, আমি আপনাদের বলি এখানে ঘটনা কি আছে। সেটা হচ্ছে বাবুরাম বাবু ছিল ভদ্রলোক। এই বাবুরাম বাবুর এ হচ্ছে কি করতো, এই যে মোকাজান মিয়া যে ব্যক্তি, এই মোকাজান মিয়ার পরামর্শে এ হচ্ছে বিভিন্ন জমি জমা কিন্তু ভুয়া দলিল টলিল করে এই টাইপের। এখন এ হচ্ছে দুষ্টু বুদ্ধি দিত আর কি, দুষ্টু বুদ্ধি দাতা। যাই হোক এখন এই বাবুরাম বাবুর একটা ছেলে ছিল, নাম হচ্ছে মতিলাল। এই মতিলালের মতি টতি খুব ভালো ছিল না। এ হচ্ছে কি করতো, এর বাপের তো টাকা পয়সা আছে, এ হচ্ছে মদ আর মেয়ে, এই দুইটা জিনিস নিয়ে সে খুব ব্যস্ত থাকতো। তো তার বাপ তারে ওই রাস্তা থেকে ফিরানোর জন্য একসময় বিয়েও দিছে, কিন্তু বিয়ে দিয়েও কোনো কাজ হয় না। তো একসময় তার ফ্যামিলি তার উপরে খুব বিতৃষ্ণা হয়ে তার মা আর বোন কাশিতে চলে যায়। হ্যাঁ ভারতের একটা জায়গা আছে কাশী, ওই জায়গায় চলে গেছে। তো এই যাওয়ার পরে একসময় তার বোধোদয় হয়েছে যে হাই হাই আমি কি করতেছি। এরপরে সে হচ্ছে মা বোনের কাছে ফিরে যায় এবং তার বোধের উন্মেষ ঘটে আর কি। এই হচ্ছে আলালের ঘরের দুলাল, মানে আলাল হচ্ছে এই ব্যক্তি, আর এই ঘরের দুলাল হচ্ছে এই হচ্ছে সেই দুলাল বলতে তো বুঝেন মানে আদরের সন্তান বুঝায়। তো দুষ্টু বুদ্ধি যে দিত এই যে মোকাজন মিয়া, এই মোকাজন মিয়াদের লেখক নিজেই ঠগ চাচা এই এইটা দিয়ে বলছে। এবং সে এই মোকাজন মিয়ারে যেভাবে ইন্ট্রোডিউস করছে সেটা আমরা একটু দেখি। দেখেন মোকাজন মিয়া সম্পর্কে কাহিনী শুরুতে নেতিবাচক ধারণা দিছে। আচ্ছা এরকম লিখছে যে মোকাজন আদালতের কাজে বড় পটু, নানা কিছু জাল করতে, মিথ্যা সাক্ষ্য সাজাইতে, দারোগা মামলা আমলা এগুলারে বশ করতে, সম্পদ হজম করতে, দাঙ্গা হাঙ্গামা করতে, হ্যাঁকে না নাকে হ্যাঁ করতে তার তুলনা নাই। এগুলো সবই তো নেগেটিভ কাজ। এই জন্য নীলকর জমিদারদের কাছে মোকাজনের খুব কদর। এই চরিত্র সম্পর্কে টেকচাঁদ আরো লিখেছেন, তাহাকে আদর করিয়া সকলে ঠক চাচা বলিয়া ডাকিত। ঠক চাচা নাম একবার উল্লেখ মাত্রই কাহিনীকার থেমে যেতে পারতেন, সেই সুযোগটা ছিল কিন্তু সে থামেন নাই। সে আরো ঠক চাচা ঠক চাচা ঠক চাচা বলে আগায় গেছে। এই জন্য এই উপন্যাস যখন পড়া হয় একজনের নামই বলা হয়েছে ঠক চাচা, তাহলে বুঝাই যাইতেছে এই লোকটা হয়তো নেগেটিভ ক্যারেক্টার এরকম। আর সে যে কাজ কাম করতো সেই কাজগুলো তো সবই নেগেটিভ আমরা দেখতে পাইলাম। তাহলে যদি মোকাজন মিয়ার চরিত্র আসে তাহলে আমরা এই কথাবার্তা গুলো বলতে পারবো। আর এক লাইন এটা চাইলে দিলেও দিতে পারেন, না দিলে না দিতে পারেন, আপনাদের ইচ্ছা আর কি।
ঠিক আছে, তাহলে মোকাজন মিয়ার চরিত্র আমরা বুঝলাম। আর কাহিনী সংক্ষেপ যদি আসে, এইটা হচ্ছে কাহিনী সংক্ষেপ। এবং আপনারা যখনই যেটাই পড়েন না কেন, সেইটার হচ্ছে ওই যে নোট যখন করবেন এমনি পড়বেন। এইটা ছিল বাপ, বাপের ছেলে ছিল এইটা, এই ছেলে এই কাজ করতে এই হইছে, তার এই বুদ্ধি পরামর্শ দিতে, এরকম ফ্লো চার্ট আকারে পড়বেন বা লিখবেন, তাহলে হচ্ছে আপনার পরীক্ষার হলে এটা মাথায় ভালো থাকবে, মানে গদবাধা পড়ে যাবেন না আর কি। এ হচ্ছে আমাদের প্যারিচাঁদ মিত্রকে নিয়ে যা বলার তাই। হ্যাঁ, এখন ওনার একটা ইন্ট্রোডাকশন আমরা দেখি কি লেখা আছে। প্যারিচাঁদ মিত্র টেকচার ঠাকুর হচ্ছে বাংলা গদ্যের অবাধ নির্মাণে বিবর্তনের ইতিহাসে এক বিশেষ উল্লেখযোগ্য নাম। তিনি বাংলা সাহিত্যের উপন্যাসের স্ফুটনোন্মুখ যুগে, কি স্ফুটনোন্মুখ সম্মুখ না কি বুঝাইছে এটা, যুগে পুরোপুরি না হলে অন্তত অংশত, অন্তত অংশত মানে কিছু অংশ আর কি, জীবনের সাথে শিল্পের সংকট ঘটাতে পারদর্শিতা পরিচয় দিয়েছেন। ভাষা ব্যবহারে কথ্য রীতির অনুসরণ তাকে বাংলা সাহিত্যে বিশিষ্টতা এনে দেয়। এইগুলো হচ্ছে ভালো কথাবার্তা। এই ভালো কথাবার্তাগুলো আপনারা লিখতে হবে, যে ভাষা ব্যবহারে কথ্য রীতির অনুসরণ তাকে বাংলা সাহিত্যে বিশিষ্টতা এনে দেয়। এরকম ভালো কথাবার্তা পড়তে 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 আপনার লেখার মাঝখানে অটোমেটিক আসবে। আর যদি না আসে, কিছু জায়গায় মুখস্থ করবেন যে আচ্ছা ঠিক আছে, আমি এই ধরনের কথা বলবো বা লিখে রাখবেন। ওকে, এই হচ্ছে আমাদের প্যারিচাঁদ মিত্র। আমরা ইন্ট্রোডাকশনের মধ্যে কি ধরনের কথাবার্তা লিখবো বুঝতে পারছেন তো? এই কাহিনী সংক্ষেপ হচ্ছে ডিটেল এইখানে লেখা আছে, আর সামারি তো আমি নিচে আপনাদের হচ্ছে বলে দিলাম। আচ্ছা, এরপরে আমরা পরেরটায় যাই। আমাদের ইম্পর্টেন্ট ব্যক্তি চলে আসছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করছিলেন 1820 সালে, উনি মারা যায় 1891। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেখেন এখানে কি বলা হয়েছে, সুদীর্ঘকালের অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার, অবিদ্যা, কুপমণ্ডূকতার নিগড়ে জিম্মি অসহায় বাঙালি সমাজকে মুক্ত করতে যে কয়জন বাঙালি মনীষী জন্ম নিয়েছিলেন, তাদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অদ্বিতীয়। এই মুক্ত করতে যে কয়েকজন বাঙালি মনীষী জন্ম নিয়েছিল, এরকম আরেকজন মনীষীর নাম বলেন তো। রাজা রামমোহন রায়। রামমোহন রায়। রাজা রামমোহন রায় বুঝাই যাইতেছে যে উনি হচ্ছে ওই সময়ের ছিলেন, এবং পরবর্তীতে ওনার নামও আছে। আচ্ছা, অজেয় পৌরুষ আপসীন মনুষ্যত্বে তিনি এক বাঙালি সত্তা। যে অজেয় পৌরুষ আপসীন মনুষ্যত্ব, আচ্ছা এটাকে এইভাবে না লিখে এইভাবে লিখবেন যে অজেয় আপসীন, অজেয় আপসীন মনুষ্যত্ব বলিয়ান, মনুষ্যত্ব বলিয়ান। দেখেন আপনার আহ, যখন এইটারে কি বলে, অ্যাজোনান্স না অ্যালিটারেশন বলে, যে আপনি যখন কোনো কিছু লিখবেন, প্রত্যেকটা ওয়ার্ডের ইনিশিয়াল যে কনসোনেন্ট গুলো আছে ওইটা হচ্ছে সেম থাকবে। এইভাবে যদি লিখতে পারেন যে আমি পরপর কয়েকটা ওয়ার্ডের জাস্ট দিয়ে লিখে দিলাম, এইভাবে যদি লেখার প্র্যাকটিস করেন, ওই লেখা পড়তে খুব আরামপ্রদ হয়। হ্যাঁ, এবং ওই লেখার একটা স্ট্যান্ডার্ড বাইরে যায়। এবং এইটা একটু চেষ্টা করলে লিখতে পারবেন, যে যখন ভূমিকার মধ্যে লিখবেন, বিশেষণ গুলো দিবেন, তখন কাছাকাছি বিশেষণ গুলো সেম লেটার দিয়ে, সেম বর্ণ দিয়ে লিখবেন আর কি। তো তাহলে হচ্ছে ওই লেখার মান বাড়ে। যাই হোক, তারপরে কি বলছে, রাজা রামমোহন রায়কে বাংলা রেনেসার বা নবজাগরণের বরপুত্র বলা হয়। আচ্ছা, আর আচ্ছা, রাজা রামমোহনের বরপুত্র বলা হয়। বিদ্যাসাগরের সামগ্রিক অবদান রাজা রামমোহনের চাইতে গভীর এবং অধিক তাৎপর্যপূর্ণ। মানে রাজা রামমোহনের সাথে তাহলে একটা আমরা তুলনা দেখাইলাম। আচ্ছা, তিনি কি কি করছেন, তিনি হচ্ছে বাংলা লিপি সংস্কার করছেন। আচ্ছা, তার আগে আমার একটু বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটু কি কি গ্রন্থ তিনি রচনা করছেন, আপনাদের মাথায় কি আছে একটু বলেন তো শুনি। বেদান্ত গ্রন্থ, বেতাল পঞ্চবিংশতি, তারপর হ্যাঁ, হলো তারপর হলো ভুলে গেছি। বেতাল পঞ্চবিংশতি, কালিদাসের একটা প্রভাবতী সম্ভাষণ, প্রভাবতী তারপরে সম্ভাষণ, হচ্ছে প্রভাবতী প্রভাবতী সম্ভাষণ, কালিদাসের যেটা, ব্যাকরণ, সেটা হচ্ছে ওই মেয়েটার নামে, কৌমুদী, অভিজ্ঞান ব্যাকরণ কৌমুদী। শকুন্তলনের অভিজ্ঞান শকুন্তলম, শকুন্তলা। শকুন্তলম, ব্যাকরণ কৌমুদী, হ্যাঁ, শকুন্তলা তারপরে হচ্ছে অন্যান্য। ব্যাকরণ হ্যাঁ, কৌমুদী। হ্যাঁ শকুন্তলা। ব্রাহ্মণ সেবধিকার, ব্রাহ্মণ সেবধিকার মানে রাজা অতি রামমোহনের মনে হয়। অতি আচ্ছা, অল্প যাই হোক, হইল, আরো অতি অল্প হইল। হ্যাঁ, আবার অতি অল্প হইলো। হ্যাঁ, আচ্ছা, অনেকগুলা বলছেন। এখন ওনার দুই দুই টাইপের জিনিস আছে, একটা হচ্ছে অনুবাদ গ্রন্থ, আর একটা হচ্ছে কি মৌলিক গ্রন্থ। তাহলে এখান দিয়ে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, বলবে কি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কয়েকটি অনুবাদ গ্রন্থের নাম লেখেন, অথবা আসবে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কয়েকটি মৌলিক গ্রন্থের নাম লেখেন। এই জিনিসটা আমরা পার্থক্য করে মাথায় রাখবো।
আচ্ছা, এরপরে অনুবাদ গ্রন্থ যদি পরীক্ষায় আসে, তাহলে ওই অনুবাদ গ্রন্থটা মানে ওই অনুবাদ গ্রন্থের হচ্ছে আসল রাইটার কে সেটা আমাদের জানা লাগবে। এইরকম আমরা অন্তত পক্ষে 5টার নাম যেন জানি। আগে 3টার নাম বলতে বলতাম, এখন যেহেতু 6 মার্কের প্রশ্ন আসে, 5টা নাম অন্তত পক্ষে মাথায় রাখবেন। কি কি আছে দেখি। বেতাল পঞ্চবিংশতি আছে, এটা আমরা খুব ভালো করে পড়বো। শকুন্তলা আছে, এটা আমরা পড়বো। সীতার বনবাস আছে, এটা পড়লাম। কয়টা হলো? 3টা। তারপর হচ্ছে ভ্রান্তি বিলাস, কমেডি অফ এরর, 4টা। এই 4টা তো আমাদের লাগবেই। বোধোদয় দেখলাম। আর একটা হচ্ছে নীতিবোধ। ধরেন আমরা 5টার নাম মাথায় রাখলাম। এর মধ্যে আমরা এবার একটু ডিটেইলে চিন্তা করব যে কোন জায়গাগুলো আমাদের একটু গল্পর আকারে মানে আমাদের মাথায় রাখতে হবে। এখন যা যা বলবো এটা একটু একটু মাথায় রাখেন আর কি, হ্যাঁ। এটা নিয়ে এখানে নোট লেখা নাই। আচ্ছা, বেতাল পঞ্চবিংশতি যেটা, এইটার যেটা কাহিনী হয়েছে 1847, ঠিক আছে, লালুজি হিন্দি ভাষা, এটা হচ্ছে বেতাল 25-এর অবলম্বনে। এইটুকু আমাদের প্রিলির কথাবার্তা, আমরা এইগুলা জানি। হ্যাঁ, এইখানে একজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে, একটা লোক আছে মারা গেছে, একটা রাজা মারা গেছে, মৃত রাজা। এই মৃত রাজার নাম ছিল হচ্ছে চন্দ্রভানু। মৃত রাজা চন্দ্রভানু। এই চন্দ্রভানু যখন মারা গেছে, এই মারা যাওয়ার পরে তার একটা প্রেতাত্মা হয়েছে। ওই যে প্রেতাত্মা, ওই প্রেতাত্মার নাম হচ্ছে বেতাল। এখন এই বেতাল, এই একটা ব্যক্তি, এই ব্যক্তির হচ্ছে স্কন্ধে, স্কন্ধ মানে কি? কাঁধ, ঘাড়। ওই স্কন্ধ হচ্ছে ভর করছে। তাহলে মৃত রাজা চন্দ্রবর্মর প্রেতাত্মা, প্রেতাত্মার নাম হচ্ছে বেতাল। সে হচ্ছে, এই ব্যক্তির নাম হলো রাজা বিক্রমাদিত্য। রাজা বিক্রমাদিত্য। এই বিক্রমাদিত্যের হচ্ছে স্কন্ধে ভর করে। এই ভর করে সে হচ্ছে অনেকগুলা গল্প শোনায়। এই বেতাল অনেকগুলো গল্প বলে। এই যে গল্পগুলা বলে, এই গল্পগুলো সব হচ্ছে প্রাচীন রাজকাহিনী। হ্যাঁ, এখানে কতগুলো ব্রাহ্মণ চরিত্রের কথা আছে, বাস্তব আছে, কল্পনা আছে, বিভিন্ন কিছু আছে। এই যে গল্পগুলা শোনায়, এই গল্পগুলাই একসাথে হচ্ছে বেতাল পঞ্চবিংশতি নামে প্রকাশিত করে। পঞ্চবিংশতিটা কেন হয়েছে? এখানে 25টা উপাখ্যান আছে। 25টা উপাখ্যান, এই 25টা উপাখ্যানের মাধ্যমে তিনি এটা লিখছে। এখন এই জিনিসের আপনারা সবাই পড়ছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে জ্যোতিচিহ্নের প্রবর্তক। তার জ্যোতিচিহ্নের প্রবর্তন ঘটাইছিল কোন ইয়েতে, কোন রচনায়, মানে কোন গ্রন্থে? বেতাল পঞ্চবিংশতি। বেতাল। হ্যাঁ, কিন্তু বেতালে, বেতালে কিন্তু প্রথমটাতে সে দেয় নাই। সে হচ্ছে এটার সংস্করণ, দশম যে সংস্করণ, সেই দশম সংস্করণে আইসা সে সর্বপ্রথম সার্থকভাবে হচ্ছে আপনার জ্যোতিচিহ্নের সফল প্রয়োগ ঘটান। দশম সংস্করণে জ্যোতিচিহ্নের সফল প্রয়োগ ঘটান। জ্যোতিচিহ্নের সফল প্রয়োগ একটু ডিফারেন্ট হওয়ার চেষ্টা করবেন। সবাই বলবে যে বেতাল পঞ্চবিংশতিতে এসে জ্যোতিচিহ্নের প্রয়োগ ঘটাইছে, আপনি একটু কষ্ট করে বলবেন সে দশম সংস্করণে এসে এইটা সে করছে। ঠিক আছে, এবং যখন সে জ্যোতিচিহ্ন প্রকাশ ঘটাইলো, স্বাভাবিকভাবে তখন কি হয়েছে, বাংলা সাহিত্য মানে এটারে কি বলে, আধুনিক যুগের একটা অন্যরকম সূচনা হয়েছে। গদ্য পড়াটা অনেক বেশি ইজি হয়ে গেছে। হ্যাঁ, এর আগে কবিতা পড়াটা এরকম টাফ ছিল। যাক, এটা অন্য ইস্যু। আচ্ছা, তাহলে বেতাল পঞ্চবিংশতি রিলেটেড যদি কথাবার্তা আসে, তাহলে আমরা হচ্ছে এটুকু বলতে পারলেই হবে যে মৃত রাজা চন্দ্রভানু, তার প্রেতাত্মা ছিল বেতাল। সে হচ্ছে রাজা বিক্রমাদিত্যের স্কন্ধে ভর কইরা বেতাল যেসব উপাখ্যান শুনাইছে, গল্প শুনাইছে, সেটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি, যার দশম সংস্করণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জ্যোতিচিহ্নের সফল প্রয়োগ ঘটান। এটা যদি জ্যোতিচিহ্নের প্রয়োগ প্রশ্নেও আসে, তাও যে কথাগুলো বললাম সেম কথাগুলাই বলবেন, যে মৃত রাজা চন্দ্রভানু, হ্যান ত্যান সব যা জানেন সব বলে আসতে হবে। আমি কি বুঝাইতে পারলাম ভাইরা? আচ্ছা, এবার আসেন হচ্ছে শকুন্তলায়। আচ্ছা, শকুন্তলা যেটা, এইটা হচ্ছে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, এইটার অনুসারে হচ্ছে লেখা। এইটার শকুন্তলার হচ্ছে হাজবেন্ডের নাম ছিল দুষ্মন্ত। হ্যাঁ, তো এই দুষ্মন্তর সাথে হচ্ছে শকুন্তলার বিয়ে হবে। বিয়ে হয়ে সম্ভবত হচ্ছে শকুন্তলার কথা সে ভুলে যাবে, সে রাজকার্য হচ্ছে ব্যস্ত হয়ে পড়বে। তো এর আবার একটা ছেলে হয়, ছেলের নাম হচ্ছে ভারত না ভরত, ভরত মনে হয়, ভরত। এই ভরত হচ্ছে তার একটা সন্তান হবে। তো সেই স্ত্রী সন্তানের কথা হচ্ছে ভুলে যায়, যে তার একটা ছেলে ওর কথা এসব সে মনে রাখে না। তো এক সময় হচ্ছে এরা ওর কাছে ফিরে আসে, তার মানে স্ত্রী সন্তানের ইয়ে চায় যে আমার দেশে অধিকার দাও, এবং ভরতরে সে হচ্ছে নিজের উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি দেয়। এই হচ্ছে আপনার শকুন্তলা। তো এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে মনোযোগ দিয়ে শুনেন। এই দুষ্মন্ত হচ্ছে শকুন্তলারে কি করছে, ভুলে গেছে না? তার মানে শকুন্তলা বিরক্ত হয়ে দুষ্মন্তের প্রতি অনেক কথা বলছে। তো এইটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট মানে কি বলে জায়গা আর কি।
এখন এই যে দুষ্মন্ত শকুন্তলা, এই এই কাহিনীটা আমরা কোথায় পাইলাম? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শকুন্তলার মধ্যে। এই দুষ্মন্ত শকুন্তলাটা আমরা আরেকটা জায়গায় পাবো, সেটা হচ্ছে বীরঙ্গনা কাব্য। এই এই জিনিসটা কার লেখা? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের মধ্যে যে বীরঙ্গনা কাব্যতে সম্ভবত 11টা আছে মনে হয়, 11টা। এই 11টার মধ্যে দেখেন একটা পত্র হচ্ছে দুষ্মন্তের প্রতি শকুন্তলা, তার মানে শকুন্তলা বিরক্ত হয়ে দুষ্মন্তের প্রতি যে চিঠিটা লিখছিল সেইটা মাইকেল এখানে অ্যাড করছে। আবার আছে সোমের প্রতি তারা, এখানে সব হচ্ছে বয়ফ্রেন্ডের প্রতি গার্লফ্রেন্ড যেসব বিরক্ত হয়ে যেসব জিনিসপাতি লিখছে সেইগুলা। দ্বারকানাথের প্রতি রুক্মিণী, দশরথের প্রতি কৈকেয়ী, দশরথ আর কৈকেয়ীর তো চেনেন। তারপরে লক্ষণের প্রতি শূর্পণখা, শূর্পণখা যার হচ্ছে নাক কাটা দিছিল। তারপরে অর্জুনের প্রতি দ্রৌপদী, দ্রৌপদী হচ্ছে যার 5 স্বামী ছিল কিন্তু দ্রৌপদী মেনলি ভালোবাসতো অর্জুনকে, অর্জুনের প্রতি দ্রৌপদী, দুর্যোধনের প্রতি ভানুমতি। দেখেন প্রত্যেকটা হচ্ছে ওই মেল ক্যারেক্টারের প্রতি ফিমেল ক্যারেক্টার হচ্ছে বিরক্ত হয়ে যে পত্রগুলো লিখছিল সেইটাই হচ্ছে মাইকেল এসে পত্রকাব্য আকারে বীরঙ্গনা পত্রকাব্যের মধ্যে লিখছে তার মধ্যে। এবং এগুলো সবই হচ্ছে কিন্তু ঐতিহাসিক, সবই মহাভারত তারপরে রামায়ণের কাহিনী, ম্যাক্সিমাম মহাভারতের কাহিনী। দুষ্মন্তের প্রতি শকুন্তলা এটা হচ্ছে মাইকেলও লিখছে। আবার মধুসূদন দত্তের যে শকুন্তলা তার মধ্যে আমরা দুষ্মন্তের প্রতি শকুন্তলা এটা পাই। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে সীতার বনবাস। সীতার বনবাস দেখে বুঝতে পারতেছেন যেটা রামায়ণের একটা উত্তরখণ্ড। রামায়ণের অনেকগুলো খণ্ড আছে, তার মধ্যে একটা হচ্ছে উত্তরখণ্ড, সেটার অনুসারে লিখছে সীতা বনবাসে যাবে সেইটার কাহিনী। নীতিবোধ এটা হচ্ছে রবার্ট উইলিয়াম চেম্বার্সের মরাল ক্লাস এই অবলম্বনে লেখা, মনে রাখতে পারলে রাখেন, না রাখতে পারলেও সমস্যা নাই। বোধোদয় সেম চেম্বার্সের হচ্ছে রুডিমেন্ট অফ নলেজ, এটা মনে রাখলে রাখলে, নলে নাই। ভ্রান্তি বিলাসটাতে আমরা জানি শেক্সপিয়ারের, এটা আমরা পড়ছি কমেডি অফ এরর, এটা অনুসার হচ্ছে ভ্রান্তি বিলাসটা সে অনুবাদ করছিল। তাহলে মোটামুটি আমরা বেতাল পঞ্চবিংশতি সেইখান থেকে আমরা দেখলাম যে ওইটারে কি বলে, উম, জ্যোতিচিহ্নের যে সফল প্রয়োগ সেটা সম্পর্কে আমরা দেখলাম। আর কি দেখলাম? আচ্ছা আমি তো এটা চেক করি নাই, নগরের লোকের সব করে না। যাবে আপু, যে জানান ফাইজাবু যেটা লিখছেন ঠিক আছে, দেখা যাবে। যদি কোনো কবিতার লাইন আগে থাকতে মাথায় থাকে সেটা মাথায় রাখবেন, লিখে দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, তাহলে এখানে আমরা কি দেখলাম, তার অনুবাদ গ্রন্থগুলা কি কি। এরপর হচ্ছে তার জ্যোতিচিহ্নের যে জ্যোতিচিহ্নের প্রবর্তনে, জ্যোতিচিহ্ন প্রবর্তনে ঈশ্বর বিদ্যাসাগরের ভূমিকা, বিদ্যাসাগরের ভূমিকা এইটাও যদি আসে তাও তো আমরা লিখতে পারবো নাকি? আচ্ছা, তারপরে আর কি দেখলাম, এইগুলা মোটামুটি দুই একটা লাইন করে লেখার মতন আমাদের মনে হয় সক্ষমতা আসছে। এবার আমরা হচ্ছে তার ইয়েতে যাই, মৌলিক কাব্যে মৌলিক গ্রন্থে যাব। তার আগে দেখি সে শিশু পাঠ্য অনেক কিছু লিখে, আখ্যান মঞ্জুরি, বোধোদয়, ঋজু পাঠ, বর্ণ পরিচয়, কথা বলা। এইটা আলাদা করে লিখছি কেন? যদি এইভাবে আসে যে তার 3টি শিশু পাঠ মানে শিশু পাঠ্য কাহিনীর অবলম্বনে গ্রন্থ আছে, এরকম গ্রন্থের নাম লিখো, এই জন্য আলাদা করে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার তো মৌলিক গ্রন্থের মধ্যে আসি। মৌলিক গ্রন্থের মধ্যে কি আছে? বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব, বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এত বিষয়ক বিচার, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, তাহলে 4টা হয়ে গেছে। সে কষ্টচিত উপযুক্ত ভাইপোষ এই ছদ্মনামে এই দুটা জিনিসে লিখছিলেন। আচ্ছা, তারপরে ব্রজ বিলাসে লিখছে, এটা আমাদের পড়ার দরকার নাই। আচ্ছা, তারপরে রত্নপরীক্ষা প্রভাবতী সম্ভাষণ, এটা আমরা মাথায় রাখবো। নিষ্কৃতি লাভের প্রয়াস, তাহলে কি কি দেখলাম? এখানে 4টা দেখছি। একটা বিধবা বিবাহ, একটা বহু বিবাহ। বিধবা বিবাহ কি করতে হবে? প্রচলন করতে হবে, তাহলে চরিত। আর হচ্ছে বহু বিবাহ রহিত, এইটার একটা হচ্ছে এত বিষয়ক প্রস্তাব, এটা তো আপনি প্রস্তাব করতেছেন। আর বহু বিবাহটা রহিত করা উচিত কিনা এই বিষয়ে হচ্ছে একটা বিচার করতে হবে, যে যারা বহু বিবাহ করতেছে তাদের বিচার করতে হবে, নামগুলো যেন ঠিক থাকে। আর অবশ্যই যখন গ্রন্থের নাম লিখবেন তখন লেখার মাঝখানে কোটেশন দিয়ে লিখবেন, যে অতি অল্প হইল, অতি অল্প হইল এই গ্রন্থে, লেখার মাঝখানে যখন এরকম লিখবেন এটা কোটেশনের মধ্যে লিখবেন। আচ্ছা, তাহলে আমরা এখানে মোটামুটি 4, 5, 6টার নাম দেখলাম। এর মধ্যে আমরা যে জিনিসটা আমরা পড়বো এটা হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। এইটা এইটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা আমাদের জানতে হবে। আচ্ছা, প্রভাবতী সম্ভাষণের কাহিনী কেউ জানলে একটু বলেন তো, বাইরে সম্পর্কে কি জানেন সেটা বলেন। বিদ্যাসাগরের হচ্ছে বন্ধুর মেয়ে ছিল প্রভাবতী। তো ও হ্যাঁ, হচ্ছে ছোট মানে একদম 2 বছর না 3 বছর বয়সে আড়াই হলো বছর কোন একটা হম অসুখে মারা আড়াই গেছে। 3 বছর। আচ্ছা, তো পরে হচ্ছে
আর হচ্ছে বিদ্যাসাগর খুব প্রিয় ছিল, পরে বিদ্যাসাগর এটাতে খুবই ব্যথিত হয়ে প্রভাবতী সম্ভাষণ লাগছে। হুম। আচ্ছা দেখেন, আচ্ছা ঠিক আছে। উম, কি জিজ্ঞেস করতেছিল আসলে পারলাম না। আচ্ছা এইটা হচ্ছে আমরা যে এলিজি গুলা পড়ি না ইংলিশের শকগাথা সেরকম একটা জিনিস। তা আমরা এখানে কয়েকটা ওয়ার্ড মনে রাখবো। এক হচ্ছে তার একটা বন্ধু ছিল, বন্ধুর নাম হচ্ছে ওই গেল এই যে রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এই হচ্ছে বন্ধু। এই বন্ধুর যে মেয়ে, সেই মেয়ের নাম হচ্ছে প্রভাবতী। মানে মেয়ের নামই হচ্ছে, বাচ্চাটার নাম হচ্ছে প্রভাবতী, এটা হচ্ছে বাচ্চার নাম। তো 2.5 বা 3 বছর বয়স ছিল। তো এই বাচ্চার হচ্ছে বিচুশিকা রোগ হয়েছিল। বিচুশিকা মানে হচ্ছে কলেরা রোগ। তো এই রোগ হইলে পানি খাওয়া যায় না, মানে ডাক্তার হচ্ছে পানি খেতে মানা করে। তা স্বাভাবিক বাচ্চাটা হচ্ছে গলা শুকিয়ে আসতেছে, সে বারবার হচ্ছে এরকম জল চাইতেছে। এখন আপনার একটা 2.5-3 বছরের বাচ্চা হচ্ছে এরকম জল চাইতেছে, তার সামনে যারা বসে আছে তারা হচ্ছে দিতে পারতেছে না, তাহলে অবশ্যই গার্জিয়ানদের খুব কষ্ট হইতেছে। তো সে, এবং ওই এক পর্যায়ে তো মেয়েটা মারা যায়। মারা যাওয়ার পরে সে বলতেছে যে, বৎসে, তোমায় আর অধিক বিরক্ত করিব না, অধিক বিরক্ত করিব, তোমায় আর অধিক বিরক্ত করিব না। তারপরে হচ্ছে কি জানি, শুধু বলি বা এরকম কিছু একটা, শুধু বলি, যদি তুমি পুনরায় নরলোকে আবির্ভূত হও, যদি তুমি পুনরায় নরলোকে আবির্ভূত হও, দোহাই ধর্মে তোমার স্নেহ পাশে যারা আবদ্ধ হইবেন, আবদ্ধ হইবেন আমাদের মতো অবিরত দুঃসহ শোক দহনে দগ্ধ হইয়া যাবজ্জীবন যাতনা ভোগ করানো থেকে বিরত রাখিও, বিরত রাখিও। আমার যদি মনে পড়ে সে এইরকম লাইন লিখছিল যে, বৎস তোমার আর অধিক বিরক্ত করিব না, শুধু বলি যদি তুমি পুনরায় নরলোকে আবির্ভূত হও, তোমার যদি পুনর্জন্ম ঘটে আর কি, ধর্মের দোহাই তোমার শ্রীনিবাসে যারা আবদ্ধ হইবেন আমাদের মতো অবিরত দুঃসহ শোকদহনে দগ্ধ হইয়া তারা যেন, মানে যাবজ্জীবন তাদের যাতনা ভোগ করানো থেকে তুমি বিরত রেখো, তাদের এরকম কষ্ট দিও না। মানে খুব কষ্ট থেকে সে হচ্ছে এই কথাগুলো লিখছে। হ্যাঁ, এটা আমি সুযোগ পাইলে পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতাম। এইখানে একটা সে লিখছে সাধু ভাষায়, লিখতে গেলে একদম হচ্ছে কোটেশন যখন লিখবেন নিয়ম হচ্ছে টু দা পয়েন্টের লেখা, কিন্তু এটা সবসময় সম্ভব হয় না। ভাইয়া হ্যাঁ, লাস্টের তবে দুই সেই লাইন ক্ষেত্রে কি বোঝা যাচ্ছে না? যাবজ্জীবন যাতনা ভোগ করানো থেকে বিরত রাখিও। আগের লাইন আমাদের মতো। হ্যাঁ, আমাদের মতো অবিরত, আমাদের মতো অবিরত দুঃসহ শোকদহনে দগ্ধ দগ্ধ হইয়া যাবজ্জীবন যাতনা ভোগ করানো থেকে বিরত রাখিও। ঠিক আছে, যাই হোক, তো এখানে বুঝতেই পারতেছেন যে সে সেই বাচ্চাটার প্রতি কতটা অ্যাফেকশনেট ছিল, এবং হচ্ছে সে সেরকম বলে গেছে। যদি কোনো কারণে প্রভাবতী সম্ভাষণ আসে, এইটা পড়ে যেটা বুঝছেন, আহ এই বইটা আমি ওই সময় হচ্ছে পড়ে ওই ওই লাইনটা ওরকম ইয়ে করে রাখছিলাম, কয়েকবার পড়ছিলাম, মাথার মধ্যে ছিল, আসলে এটা লিখে দিব এইভাবে। তা এই যেটা বলতেছিলাম আর কি, এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট কথা শুনেন। সেটা হচ্ছে যখন কোটেশন দিয়ে লিখবেন নিয়ম হচ্ছে হুবহু লেখা। এখন আপনি এরকম উপন্যাসের বা গদ্য গ্রন্থের হুবহু লিখতে পারবেন না, এটাই স্বাভাবিক। আর যখন আমি খাতা দেখতে বসবো, আমারও সময় নেই এই জিনিস হচ্ছে হুবহু আপনারা মিলাই দেখার। সুতরাং সেন্স ঠিক থাকে, এইভাবে ইয়ে করে যতদূর সম্ভব ঠিক রাখার মতো করে
লিখে দিবেন আর কি, যদি লেখার ইচ্ছা হয় বা জানা থাকে। তবে কবিতার ক্ষেত্রে কবিতাটা হচ্ছে হুবহু লেখার চেষ্টা করবেন। এই হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। তাহলে আমরা হচ্ছে মাইকেলের সরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা মৌলিক গ্রন্থের দেখলাম, ডিটেল দেখলাম, আর হচ্ছে তার মৌলিক গ্রন্থ দেখলাম, অনুবাদ গ্রন্থগুলো দেখলাম। আচ্ছা, সে তো আরো অনেক কাজ করছে, সমাজ সংস্কারক হিসেবে তার ভূমিকা আছে। তারপর হচ্ছে নারীর শিক্ষা প্রসারে তার ভূমিকা আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি দেখছেন না আপনারা? মাথার সামনে অংশে টাক, পিছনে টিকি করা, চুল বাঁধতে রাখতে, যেন হচ্ছে পড়তে পড়তে ঘুমায় না যায়। আচ্ছা দেখেন, বাংলা নারী শিক্ষা প্রসারের জন্য তিনি কি কি করছে, এই যে কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করছে সে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর হচ্ছে ড্রিঙ্ক ওয়াটার বিটন, হ্যাঁ, খাবার পানির বিটন, এই দুই ব্যক্তি, এরা দুইজন একসাথে মিলে হচ্ছে কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করছে। তাহলে যদি নারী শিক্ষা প্রসার বা সমাজ সংস্কারক, সমাজ সংস্কারের কথা আসলে হচ্ছে শিক্ষার প্রসার দেওয়া যায়, তার মাঝখানে এই লাইনটা লিখতে হবে, এটা ভারতের প্রথম বালিকা বিদ্যালয়। ওকে, আচ্ছা, তারপরে আর কি আছে? এটা বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত। আচ্ছা, এছাড়া তিনি বর্ধমান জেলায় মেয়েদের জন্য বিদ্যালয় বানাইছে। আচ্ছা, তিনি দেখেন বিভিন্ন জেলায়, বলবেন যে বিভিন্ন জেলায় 35টা বালিকা বিদ্যালয় স্থাপন করছে। তার মানে মেয়েদের শিক্ষা বিস্তারের জন্য তার ভূমিকা বেশ মানে ভালো আর কি, এটা বোঝা যাইতেছে। এবং পরবর্তীকালে সরকারের কাছে ধারাবাহিক তদবির করে এইগুলাকে আর্থিক ব্যয়ভার বহন করার জন্য। তাহলে সে হচ্ছে এই কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় এটা প্রতিষ্ঠা করছে। 35টা জেলায় মোটামুটি বালিকা বিদ্যালয়, 35টা বালিকা বিদ্যালয় স্থাপন করছে বিভিন্ন জেলায়। বর্ধমান জেলায় হচ্ছে মেয়েদের জন্য বিদ্যালয় স্থাপন করছে, এটা হচ্ছে শিক্ষার প্রসার। আর কি করছে? আচ্ছা, আর হচ্ছে সে হচ্ছে তো সমাজ সংস্কারক, তাহলে হচ্ছে বিধবা বিবাহ প্রচলনের জন্য অনেক কাজ করছে। সে নিজের ছেলের হচ্ছে বিধবার সাথে বিবাহ দিছিল, এটা আপনারা জানেন। তারপর হচ্ছে ইয়া বন্ধ করার জন্য, বহু বিবাহ বন্ধ করার জন্য সে অনেক চেষ্টা করছে। এগুলো হচ্ছে সমাজ সংস্কারক। যখন সমাজ সংস্কারের কথা আসবে তখন হচ্ছে আমরা এই এই আহ দুইটা লিখে দিব, বই দুইটার কথা লিখে দিব যে সে হচ্ছে এই ধরনের গ্রন্থ রচনা করছে যখন সমাজ সংস্কারের কথা আসবে। দেখেন ভাই, পরীক্ষায় প্রশ্ন আসবে একরকম, তার মধ্যে ঘুরে পেঁচা অনেক কথাবার্তা লিখতে হবে। সমাজ সংস্কারের সাথে কি কি যায় সেটা চিন্তা করে আপনি যা পড়ছেন সেটা ওর মাঝখানে আপনার ইনপুট দিতে হবে, এইটাই সিস্টেম। আচ্ছা, এইটা কি ক্লিয়ার? তাহলে আমরা পরেরটা যাই। আমরা মোটামুটি 3টা পড়ছি। এই 3টা পড়ার পরে আমার একটু বলেন তো আপনাদের কি অবস্থা। আপনারা যে 3জনকে নিয়ে এতক্ষণ কথাবার্তা শুনলেন বা দেখলেন, ওনাদের কি চেনা গেছে? ঈশ্বরচন্দ্র গুপ্ত, প্যারীচাঁদ মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওনাদের কি এখন চিনতে জি ভাই। পারবেন? বা এখান থেকে হচ্ছে যদি 5 মিনিট কথা বলতে বলে বলতে পারবেন? আরো পড়তে হবে, অনেক কিছু ঘাটাঘাটি করতে হবে। এবং সবসময় চেষ্টা করবেন কি ইন্টারেস্টিং ঘটনা জানার, যেরকম জসিমউদ্দিন কিভাবে বিয়ে করতে গেছিল। জসিমউদ্দিনের এক মানে ওর যে বউ আর কি, তার নানা শ্বশুর তারে ডাইকে নিয়ে গেছে। আচ্ছা, আমরা এরপরে কে আছে? মাইকেল আছে, দীনবন্ধু আছে, বিহারীলাল আছে। বিহারীলালের গল্প করি। বিহারীলাল হচ্ছে ইয়ার বাড়িতে যাইতো, ওই যে জোড়াসাঁকো ঠাকুর পরিবারে সে যাইতো। এবং বিহারীলালদের জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তো সবাই কবি, মোটামুটি কবি সাহিত্যিক, তার একদম বাপ, ঠাকুর দাদা, বড় ভাই, ভাবি সবাই হচ্ছে সাহিত্যিক। তো ওইখানে হচ্ছে কাব্যের আসর বসতো। বিহারীলালের জন্ম দেখেন কবে? 1835 সালে। আর রবীন্দ্রনাথের জন্ম হচ্ছে 1861 সালে। তাহলে এই লোক মোটামুটি এর প্রায় 30 বছর বা 26 বছরের বড়। তো রবীন্দ্রনাথ যখন বুঝতে শুরু করছে তখন কিন্তু বিহারীলাল একেবারে মানে পুরোদস্তুর একদম প্রতিষ্ঠিত কবি। তো ওই কবি বিহারীলালের যখন সবাই তো তারা যে যার কবিতা আবৃত্তি করতো, বিহারীলালের একটা প্রভাব রবীন্দ্রনাথের ভিতরে খুব শক্তপোক্ত ভাবে দেখা যায়। এবং রবীন্দ্রনাথ যখন আমরা পড়বো, আমরা দেখবো তার জীবনের প্রথম দিকের যে রচনা কাব্যগ্রন্থগুলো, সেখানে সরাসরি বিহারীলালের প্রভাব আছে। তো এই বিহারীলালের কবিতায় আপনারা তো মোটামুটি রবীন্দ্রনাথের সাথে কাদম্বিনী দেবীর হচ্ছে সম্পর্ক নিয়ে টুকটাক জানেন, জানেন না? কাদম্বিনী না কাদম্বরী? কাদম্বিনী তুমি না, তার যে কাদম্বরী। কাদম্বরী, তার যে ভাবি আর কি, বৌদি, তো তারা হচ্ছে কাছাকাছি বয়সের ছিল। তো এই কাদম্বরী দেবী বিহারীলালের একটা কাব্যগ্রন্থ ছিল, নাম হচ্ছে সারদা মঙ্গল। এই সারদা মঙ্গল পড়ার পরে কাদম্বরী ওনার একটা প্রশ্ন করে যে কে ধ্যান করে, এরকম ধ্যানে বসে কি এই রিলেটেড একটা প্রশ্ন করে, ওই সারদা মঙ্গলের থেকেই আর কি। তো
এবং সে হচ্ছে একটা আসন বইনা দেয় ওই বিহারীলালকে, যে এই আসনে আপনি বসে এরকম আর কি ভালোবাসাটা মানে অ্যাফেকশনেট হয়ে একটা আসন বইনা দিছে তাকে। তো এরপরে তো সে সুইসাইড করে, জানেন সবাই। তো বিহারীলালও সেটা খুব নাড়া দেয়। এরপরে সে এই কাদম্বরী দেবী যে প্রশ্ন করছিল সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সারদা মঙ্গলের একটু পরের ভার্সনের মতন চিন্তা করে সে সাধের আসন রচনা করে। হ্যাঁ, সাধের আসন এইটা সে হচ্ছে রচনা করে। এখন আমাদের পরীক্ষাতে এইসব লেখার মতন জায়গা নাই, কিন্তু আমরা হচ্ছে এই এই ব্যক্তিগুলা কই ছিল, কই ঘুরতো, কি করতো না করতো, এইগুলো টুকটাক করে শুনবো, জানবো। যখন আমরা দীনবন্ধু মিত্রকে পাবো, দীনবন্ধু মিত্র কি করছে, নীল দর্পণ লিখছে। এই নীল দর্পণ হচ্ছে আপনার সম্ভবত এক পাদ্রী ছিল জেমস লং মনে হয়, এ হচ্ছে এটা প্রকাশ করছিল। আবার এইটার হচ্ছে অনুবাদ করছিল হচ্ছে মাইকেল আর কি, নেটিভ ছদ্মনামে। তো সেইটা যখন ইংরেজদের হাতে পড়ে তখন এটা বিচার কার্য হয়, যে এটা বিচার করতে হবে। ইন্ডিগো মিরর ইয়াতে এটা রচনা করছে, অনুবাদ করছে। ইংরেজরা পড়ে খুব বিরক্ত হয়েছে, বিরক্ত সবকটা ডাকছে, ডাইকা কি করছে, জরিমানা করছে 1000 টাকা। হ্যাঁ, এখন ওই সময় একজন ব্যক্তি ছিল ওইখানে উপস্থিত ছিল, তার নাম ছিল কালী প্রসন্ন সিংহ। কালী প্রসন্ন সিংহের একটা গ্রন্থের নাম বলেন তো। তো কালী প্রসন্ন সিংহ কি বললো, যে ঠিক আছে 1000 টাকা জরিমানা করছে, প্রথম পেঁচার নগদে। নকশা। হ্যাঁ, হুতুম প্যাচার নকশা। তো সে হচ্ছে ইনস্ট্যান্ট ওই 1000 টাকা ওইখানে শোধ করে দেয়। তা ওই যুগে স্বাভাবিক বুঝতেছেন 1000 টাকার মূল্যবান কত। এখন এইগুলো হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনাগুলা আপনারা যখন হচ্ছে অবসর সময় থাকবেন, যে আচ্ছা ঠিক আছে আজকে বিহারীলাল পড়ছি, দীনবন্ধু পড়ছি, দীনবন্ধুরে নিয়ে একটু ঘাটিত, দীনবন্ধুরে নিয়ে মজার ঘটনা কি আছে, এই জিনিসগুলা ঘাটতে 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 আপনি ওই ব্যক্তিটার সম্পর্কে আপনার মনে একটা মানে ইমেজ ক্রিয়েট হবে। এই ইমেজ ক্রিয়েট করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এইটা আসলে আমার 1 ঘন্টার ক্লাসে 6জনকে পড়াইয়া ইমেজ ক্রিয়েট করানোটা খুবই কঠিন। এবং এই আমরা এই যে পড়তে পড়তে যে সামনে আগাইতেছি, এর ইচ অ্যান্ড এভরি বডিরে নিয়ে ধরেন যদি শুধু বিহারীলাল বলি তাহলে বিহারীলাল বিহারীলাল বলাটা ঠিক হবে না, ধরেন জীবনানন্দ বললে ঠিক হবে। জীবনানন্দরে নিয়ে আমি মনে হয় এই জীবনে আর একজন ব্যক্তির সাথে আলোচনা করছি, সেই আলোচনার সময় 100 ঘন্টার উপরে হবে, 100 ঘন্টা প্লাস হবে। আবার ধরেন হচ্ছে বঙ্কিম, এরকম বঙ্কিম নিয়ে আলোচনা করছি, তাও এরকম 100 ঘন্টার কাছাকাছি হবে। কারণ মাসের পর মাস আমি 3-4 ঘন্টা ধরে এক এক রাইটারে ধরে আমরা হচ্ছে আলোচনা করছি, প্রায় 1.5-2 বছর ধরে। আমরা যে কত কবি সাহিত্যিক নিয়ে কি কি আলাপ আলোচনা করছি আমরা নিজেরাও জানি না। এইটা আমাদের একসময় নেশার মতন হয়ে গেল, যে আমরা যখন আমাদের ব্রেন খুব মানে ভার হয়ে আসতো তখন আমরা রিল্যাক্সেশনের জন্য এই কাজগুলো করতাম। এবং এতে কি হয়, আপনি ওই মানুষটার সম্পর্কে আপনার মনের ভিতর একটা মানে ছবি তৈরি হবে। এই ছবিটা ক্রিয়েট করা খুব ইম্পর্টেন্ট। যে মুহূর্তে ওই ছবিটা ক্রিয়েট হবে তখন ওই ব্যক্তির অবদান কি সাহিত্যে আপনি তো অবশ্যই লিখতে পারবেন। আপনার যে বন্ধু আছে বা আপনার পাশের বাড়ির যে ফ্রেন্ড আছে বা আপনার যে শত্রু আছে, তারা নিয়ে যদি আপনাকে একটা মানে কি বলে অনুচ্ছেদ লিখতে বলে, আপনার থেকে তো ভালো কেউ লিখতে পারবে না, আপনি তো তাদেরকে ভালো চিনেন। ঠিক সেইভাবে এই প্রত্যেকটা সাহিত্যিকরে আপনাকে চিনতে হবে। এখন চেনার মাঝখানে যে কথাগুলো না জানলেই নয়, সেই কথাগুলো জাস্ট আমি বইলা বইলা চলে যাইতেছি সংক্ষেপে। বাকিটা আপনারা দেখবেন, এবং আপনাদের কাজ হচ্ছে মোটামুটি একটা স্ট্রং ইন্ট্রো তৈরি করে রাখা। সেই ইন্ট্রোর মধ্যে তার যা মেইন কথাবার্তা সেইটা আনা। মেইন কথাবার্তা কি, আগের দিন রচনা ক্লাস আপনাদের বুঝাইছি, যে যে 5টা কথা আপনি বলবেন যেটা ছাড়া যে আমার হাতে সময় নাই এই কথাগুলোই বলবো, তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিয়ে 1 মিনিট বলেন, তাহলে যে কথাগুলো না বললেই না সে কথাগুলো আসবে, ওইগুলো হচ্ছে আমি বইলে বলে চলে যাব। আচ্ছা, আমরা এরপরে যাই হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্তের। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে জন্মগ্রহণ করছে। এতক্ষণ পর্যন্ত আমরা দেখছি 1812 সালে গুপ্ত জন্মাইছে, 1814 সালে দীনবন্ধু মিত্র, 1820 সাল হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবার 1824-এ আসলাম মাইকেল মধুসূদন দত্ত। তো মোটামুটি 30 সাল পর্যন্ত আমাদের শেষ এই 4 জনে। কে কে আছে? মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রাণ পুরুষ। সাহিত্য রচনার প্রথম ক্ষেত্রে যদিও তিনি বাংলা ভাষাকে অত্যন্ত ঘৃণা করতেন, তথাপি দ্য ক্যাপটিভ লেডি জনপ্রিয়তা না পাওয়ার পরে বাংলা সাহিত্য রচনায় আত্মনিয়োগ করেন। বাংলা সাহিত্যের বহু শাখা প্রশাখার তার অবদান আছে। বাংলা কাব্যকে 1000 বছরের বন্দিত্ব থেকে তিনি মুক্ত করেন। অমৃতাক্ষর ছন্দের মাধ্যমে কাব্যাঙ্গনের স্বাধীনতার স্বাদ উপহার দেন। বাংলা সাহিত্যের অঙ্গনে সনেট বা চতুর্দশপদী কবিতা তার অন্যতম বলিষ্ঠ সংযোজন। এছাড়া মহাকাব্য, নাটক, পত্রকাব্য, গদ্য, প্রহসন ইত্যাদি উল্লেখযোগ্য।
কি বানাচ্ছে? এখন দেখেন এইখানে ভূমিকার মধ্যে কি কি আসছে। মাইকেল মধুসূদন দত্ত সাহিত্যের যেসব জায়গায় বিচরণ করছে তার সব কথাবার্তা কিন্তু এখানে চলে আসছে। সে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক করছে, সে মহাকাব্য লিখছে, শুরুর দিকে ক্যাপটিভ লেডি লেখা, সে হচ্ছে জনপ্রিয়তা পায়নি, পরে বাংলায় লিখছে। সে হচ্ছে কি বলছে, মহাকাব্য লিখছে, নাটক লিখছে, নাটক নিয়ে আরো তো এখানে কথাবার্তা লেখার সুযোগ আছে, পত্রকাব্য লিখছে, প্রহসন লিখছে, নাটক নিয়ে অনেক কথাবার্তা লেখার সুযোগ আছে, সনেট নিয়ে অনেক কথাবার্তা লেখার সুযোগ আছে। তাহলে একটা মানুষ সে বাংলা সাহিত্যে হঠাৎ করে সনেটের একটা ভালো প্রবর্তন ঘটাইলো, আর নাটকের একটা ভালো প্রবর্তন ঘটাইলো এবং অসাধারণ প্রবর্তন ঘটাইলেন, মহাকাব্যের একটা ইয়ে দেখাইলেন, রচনার স্টাইল দেখালেন। তিনি অমৃতাক্ষর ছন্দ সম্পর্কে হচ্ছে সবাইকে একেবারে কি বলে এটাকে শিক্ষাদান করে দিলেন, যে দেখো অমৃতাক্ষর ছন্দ কিভাবে লিখতে হয়। তার তো ইংরেজি লেখা আছেই। তার মানে তার যেসব জায়গায় সাহিত্যের বিচরণ আছে সেই জিনিসগুলা আমরা সংক্ষেপে ভূমিকার মধ্যে লিখবো। এখন এই ভূমিকা যদি আপনারা সবাই লিখেন তাহলে তো হবে না। এইভাবে এটা একটা ফরম্যাট, আপনারা যে যার মতন একটা জিনিস নিজের মতো করে 2-4 লাইনে ইয়ে করে রাখবেন আর কি, সাজায় রাখবেন। আচ্ছা, তার নাটক ও প্রহসন গুলা কি কি? শর্মিষ্ঠা হচ্ছে তার নাটক, 1859 হয়েছে। এইটা বাংলা সাহিত্যের প্রথম কি, প্রথম সার্থক কি এটা? সার্থক নাটক। শর্মিষ্ঠা শুধু নাটক। প্রথম সার্থক নাটক, হ্যাঁ। তারপরে পদ্মাবতী, সার্থক প্রহসন, কমেডি নাটক। কমেডি কমেডি। আর কৃষ্ণকুমার কৃষ্ণকুমারী হচ্ছে ট্র্যাজেডি। ট্র্যাজেডি। ট্র্যাজেডি মনে রাখবেন, কৃষ্ণকুমারী হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী, তাহলে হচ্ছে এখানে ট্র্যাজেডি হবে স্বাভাবিক। আর কমেডি নাটকটারে বাংলায় আবার হচ্ছে এইটারে ট্র্যাজেডি বলে তো বিয়োগান্তক, তো ওইটারে আবার যোগান্তক না, তো ওইটারে বলে হচ্ছে কি জানি হাস্য রসাত্মক দিয়ে মিলনাত্মক। হ্যাঁ, মিলনাত্মক আর হচ্ছে বিয়োগাত্মক। তা আমরা কমেডি ভাবে ইয়ে করতে পারি, সমস্যা নেই। এছাড়া তার শেষ মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল মায়াকানন। এই 4টা হচ্ছে তার নাটক। তার প্রহসন আছে, প্রহসন গুলা কই? প্রহসন এখানে লিখি নাই। আচ্ছা, তার প্রহসন কি? প্রহসন হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রোদ। বুড়ো শালিকের ঘাড়ে রোদ, খুবই সুন্দর একটা প্রহসন। আর একটা হচ্ছে একেই কি বলে সভ্যতা, তাই তো নাকি? বুড়ো শালিকের ঘাড়ে রোদ, একেই কি বলে সভ্যতা, আর কিছু আছে ঠিক নাকি? আছে, ঠিক আছে। আচ্ছা, বুড়ো শালিকের ঘাড়ে রোদ এটা নিয়ে কিছু না বললে আমার ভালো লাগবে না, এটা নিয়ে আমি আগে বলি। শর্মিষ্ঠা, পদ্মাবতী, তিলোত্তমা, মেঘনা, তো সুন্দর। বুড়ো শালিকের ঘাড়ে রোদ নিয়ে এখানে কিছু লেখা নেই। পাহাড়ে লেখা আছে। আচ্ছা, এখানে আগে হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রোদ নিয়ে বলি। বুড়ো শালিকের ঘাড়ে রোদ এইটার হচ্ছে প্রথম নাম ছিল হচ্ছে ভগ্ন শিব মন্দির। ভগ্ন শিব মন্দির। ঘটনা হয়েছে শিব মন্দির, এইখানে একজন, এই বুড়ো শালিকের ঘাড়ের মধ্যে একজন ব্যক্তি থাকে, তার নাম হচ্ছে জমিদার ভক্তপ্রসাদ। ভক্তপ্রসাদ, জমিদার ভক্তপ্রসাদ। কি যে লিখতেছি বুঝতেছি। ভক্তপ্রসাদ। তো এ এ হচ্ছে কি হয়েছে, আপনার ওই যে হিন্দু ব্রাহ্মণ আর কি, তো সে হচ্ছে মুসলমানদের মানে এইখানে ওই সময় কিরকম ছিল জানেন? ধরেন কলসে করে পানি উঠাইতে গেছে, এখন যার পথে ওই রোদে তার ছায়া পড়ছে, মানে ওই যে ব্যক্তি হাইটে যাইতেছে জল নিয়ে, সেই ছায়া মারায় কোনো মুসলমান লোক হাইটে গেলে ওই জল ফেলায় তারা নতুন করে জল নিয়ে আসতো। মানে তারা এতটাই হচ্ছে গোঁড়া ব্রাহ্মণ ছিল। এবং কোনো মানে অন্য ধর্মের মানে মুসলমানদের তারা হচ্ছে স্পর্শ তো খাইতোই না, স্পর্শ হলে তারা আবার হচ্ছে স্নান করে আসতো, এরকম দিনে 10 বার স্নান করতে, এরকম একটা ব্যাপার ছিল। তাহলে বুঝাইতেছে যে সে খুবই গোঁড়া মানে ব্রাহ্মণ ছিল আর কি। এখন এই ভদ্রলোকই আবার আর একজন মুসলিম ব্যক্তির স্ত্রীর প্রতি তার আবার হচ্ছে লোভাতুর দৃষ্টি ছিল। হ্যাঁ, সেই লোকের নাম কি? কোথায় সেই লোকের নাম? আচ্ছা যাই, মনে পড়ে বলতেছি। তো সেই স্ত্রীর প্রতি হচ্ছে তার হচ্ছে হানিফ ছিল ওরকম মনে হয়। হানিফের বউ, হ্যাঁ হানিফা, হানিফা নাকি হানিফের বউ ফাতিমা। ওই জামাইয়ের নাম ছিল হানিফ হানিফের আর বউ ওই ফাতিমা। ফাতিমা। এই ফাতিমার প্রতি, এই যে হানিফের স্ত্রী ফাতিমা, এই হানিফের স্ত্রী ফাতিমার প্রতি তার আবার লোভাতুর দৃষ্টি ছিল। এখন কিছু পোলাপান ছিল, পোংটা পোলাপান, এই পোংটা পোলাপান গুলোর নাম হচ্ছে গদাধর, তারপরে ছিল পুটি,
আর ছিল ভোগী। এরা করছে কি, এরা ফাতিমারে বুঝাইছে তুমি ওরে বলবা কি যে তুমি আসো ওই ভাঙা শিব মন্দিরে আসো, রাত্রে দেখা করি। ওইভাবে ওরা ডাকছে। তখন এরা হচ্ছে লুকায় ছিল, লুকায় থেকে এই বুড়ো যখন আইছে তখন বুড়োরে ইচ্ছা মতন হচ্ছে পিটানি দিছে। হ্যাঁ, এইটা হচ্ছে মোটামুটি এটার কাহিনী। হ্যাঁ, এখন এইখানে দেখেন তিনি খুব সুন্দর একটা কবিতা লিখছে। বাইরে ছিল সাধুর আকার, মনটা কিন্তু ধর্ম ধোয়া, শূন্য খাতায় জমা শূন্য, ভান্ডালিতে 4টি পোয়া। 4 পোয়া মানে তো বুঝেন, 1 পোয়া 250 গ্রাম। 4 পোয়া মানে মানে 16 আনা পূর্ণ হয়েছে, কেজি হয়েছে। বাইরে ছিল সাধুর আকার, মনটা কিন্তু ধর্ম ধোয়া, পূর্ণ খাতায় জমা শূন্য, মানে তার পূর্ণ খাতায় আসলে কোনো জমা নাই। ভণ্ডামিতে 4টি পোয়া, মানে ভণ্ডামিতে সে একেবারে 16 আনায় হচ্ছে সে কি করছে, পূরণ করে ফেলছে। শিক্ষা দিলে কিলের চোটে হাড় গুড়িয়ে প্রয়োগ নেওয়া, যেমন কর্ম ধর্ম। আচ্ছা, ওইখানে শালিক বাহন সম্ভবত দন্তস্ব, বলো শালিকে ঘরে দেওয়া। আমি এই 4 লাইন হচ্ছে লিখতাম যদি পরীক্ষায় আসতো আর কি। বাইরে ছিল সাধু ডাকার, মনটা কিন্তু ধর্ম ধোয়া, পূর্ণ খাতায় জমা শূন্য, ভণ্ডামিতে 4টি পোয়া। একদম এই জমিদার ভক্তপ্রসাদের যে চরিত্র কি সেটা বোঝানোর জন্য পারফেক্ট এই 4 লাইন। আর মিলানোর জন্য যে শিক্ষা দিলে কিলের চোটে হাড় গুড়িয়ে খয়ের মোয়া, যেমন কর্ম ফলল ধর্ম, বুড়ো শালিকের ঘাড়ে রোয়া। বুড়ো শালিকের ঘাড়ে রোয়া জিনিসটা মানে বুঝেন, শালিক পাখি যখন হচ্ছে বুড়ো হয় তখন ওর এই কাঁধের কাছে একটা আলাদা সুন্দর একটা রেখা পড়ে বুড়ো বেলায়। হ্যাঁ, ওই যে ওই ঘাড়ে যে রোটা পড়ে, ওই রোটারেই বলতেছে যে মানে এ তো বুড়ো বয়সে পড়ছে। এখন ওই ভক্তপ্রসাদের সাথে বুঝাইছে কেন যে বুড়ো বয়সে ওর একটা ভীমরতি হয়েছে, সেই জন্য হচ্ছে ওই শালিকের সাথে তুলনা করে যে বুড়ো শালিকের ঘাড়ে যে রো হয়েছে, ওই বুড়োর মাথায় হচ্ছে এরকম ভূত চাপছে বুড়ো বয়সে এসে, সেই জন্য হচ্ছে এরকম নামকরণ করা। এই হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রো এই প্রহসনের আহ কি বলে কাহিনী সংক্ষেপ। আর একে কি বলে ভাই সভ্যতা, এটা হ্যাঁ। এটার এটা সবচেয়ে মজার ব্যাপারটা হলো যে ওইটা যে ভগ্ন শিব মন্দিরে দেখা করার কথা বলছিল তখন ওর ওর হইলো সেক্রেটারি ওরে বলতেছিল ভাই মন্দিরে কেন, তখন হ্যাঁ, ও বলতেছিল যে ভগ্ন মন্দিরই তো, এটা তো আর শিব আসল থাকে না। মন্দির না। হ্যাঁ, আসলে যাদের পাপ করার সময় বুঝছেন, এটা আমি দেখছি, আমি নিজেও দেখছি যে মানে আপনি যখন একটা কোনো অন্যায় করেন, আমরা তো তখন অন্যায় করতে করতে কেউ যখন এক্সট্রিম লেভেলে চলে যায় তখন তো সে প্রো প্রো লেভেলে থাকে, ওটা অন্য বিষয়। যারা সদ্য অন্যায় করতেছে আর কি, তারা এটারে জাস্টিফাই করার চেষ্টা করে, খুবই জাস্টিফিকেশন দেয় যে এমনি না, এমনি 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 এইটা হয়েছে। এটা আসলে মানুষের একটা স্বভাবগত ইয়া। হ্যাঁ, আহ, আপনার আচ্ছা, এই যে রেকর্ড অফ কোড হচ্ছে এই রিলেটেড একটা গল্প শোনাবো না। যাই হোক, তো এই হচ্ছে আমাদের বুড়ো শালিকের ঘাড়েরও আমরা ইয়ে হইলো কি বলে এটারে, কাহিনী সংক্ষেপ গেল। আশা করি এটা আসলে আপনারা লিখতে পারবেন। হ্যাঁ, যেরকম কাহিনী শুনছেন ঠিক সেইভাবে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আপনার একটা সহজ জিনিস বলি, সেটা হচ্ছে ধরেন বুড়ো শালিকের ঘাড়েরও আসছে, এই কাহিনীটা আপনি এখন জানেন, লিখে আসতে পারবেন, কিন্তু আপনার জমিদার ভক্তপ্রসাদ, এই ভক্তপ্রসাদ ওয়ার্ডটা আপনার মনে নাই, ফাতিমা ফাতিমা ওয়ার্ডটা আপনার মনে নাই, তারপর ওই যে পুটি ভোগী এদের নাম আপনার মনে নাই। আপনি তখন কি করবেন, যে একদম বৃদ্ধ ব্রাহ্মণ ছিল, যে ছিল বুড়া ব্রাহ্মণ, কিন্তু সে মুসলিম একজন ব্যক্তির স্ত্রীর প্রতি তার লোভাতুর দৃষ্টি ছিল। তখন সেই মহিলা স্ত্রী তাকে হচ্ছে ভগ্নশীল মন্দিরে আসতে বলে বা মন্দিরে আসতে বলে। তখন স্থানীয় কিছু ছেলে পেলে তাকে ধরে উত্তম মধ্যম দেয়। দেখেন কোনো চরিত্রের নাম লিখি নাই, কিন্তু বোঝা যাইতেছে যে আপনি কাহিনীটা জানেন। যদি কাহিনী লেখার দরকার পড়ে ঠিক এইভাবে লিখে দিয়ে আসবেন, কোনো সমস্যা নাই। ইভেন এটা গ্রন্থ সমালোচনার মধ্যে হইলেও
যে আমি কাহিনী জানি কিন্তু আমার চরিত্রের নাম মনে নাই। আপনি চরিত্রগুলো এইভাবে দিবেন যে একজন বৃদ্ধ ভদ্রলোক ছিল, যেভাবে আপনি নিজেরা আর একজনকে বলবেন যে ভাই আমার তো মনে নেই, আফসোস মনে আছে, এইটা এটা ছিল ঘটনা, ঠিক ওইভাবে পরীক্ষাতে খাতায় লিখে দিয়ে আসবেন, কোনো সমস্যা নাই। জীবনটা বাংলা সাহিত্যে সহজ করে নেন, তাহলে হচ্ছে পড়তে সুবিধা হবে। আচ্ছা বিরঙ্গ, এবার হচ্ছে আমরা তার অন্য ইয়াতে গুলাই আসি। কই গেল? উফ, এই ভদ্রলোক এত কিছু লিখে গেছে। আচ্ছা তাহলে আমরা প্রহসন দেখছি, তাহলে এবার হচ্ছে তার এই যে শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, এগুলো তার হচ্ছে সবগুলাই হচ্ছে নাটকের ক্ষেত্রে কি বলে উম সার্থক আর কি, বিভিন্ন দিক থেকে সার্থক। তো শর্মিষ্ঠার কাহিনীর সংক্ষেপে এখানে দেওয়া আছে, ইম্পর্টেন্ট না, আর ডিটেল আমি এখানে হচ্ছে গেলাম না। এইখানে ঘটনা যেটা হয়েছে, শর্মিষ্ঠা আর দেবযানী এরা দুইজন হচ্ছে প্রেমে পড়বে এই যযাতির। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে এই দুইটার বিয়ে দেয়, তো বিয়ে দেওয়ার সময় এমন আসলে কথাবার্তা বলে, এরা পড়তে ইচ্ছা করলে পড়ে নিয়ে আর কি। যাই হোক, তো এই দুজনের সাথে এরা হচ্ছে ত্রিভুজ প্রেমের কাহিনী আর কি, শর্মিষ্ঠা, দেবযানী আর যযাতি, এটুকু জানলেই হবে, আর বেশি কিছু দরকার নেই, পৌরাণিক ঘটনা এই পর্যন্ত। পদ্মাবতী কি? পদ্মাবতী হচ্ছে অ্যাপেল অফ ডিসকর্ডে তো নাম শুনছেন। অ্যাপেল অফ ডিসকর্ডে কি হয়েছে? এইখানে মেন কাহিনী যেটা ছিল, আপনার ওই যে তিনজন ইয়ে থাকে গ্রিক পুরাণে, ওই তিনজন আর কি জিজ্ঞেস করে যে আমি কে বেশি সুন্দরী আমাদের মাঝখানে, সেটা বলো। সেই গ্রিক পুরাণে ছিল জুনো, প্যালাস আর ভেনাস। এইটা হচ্ছে কি বলে, দুইজন থাকে, শচী, মুরজা, রাতি, সরি, আহ, তিন সুন্দরী যে যারা থাকে, শশী, মুরজা, রতি, এই তিনজনের বাংলা করছে। আর হেলেন আর প্যারিস যেটা নায়ক নায়িকা, মানে যে দুটার মধ্যে রিলেশন থাকে, তাদের বাংলায় দেখাইছে হচ্ছে পদ্মাবতী আর ইন্দ্রনীল। এইভাবে এই ইন্দ্রনীলের কাছে এরা তিনজন জিজ্ঞাসা করবে যে আমাদের মধ্যে কে সবচেয়ে সুন্দরী, ও হচ্ছে এরকম অ্যান্সার দিতেই হবে, এরকম আর কি ঘটনা। এটা একটু পড়ে নিয়েন বা একটু জানলেই হবে, এগুলো খুব সংক্ষেপে পড়বেন, কারণ সামনে আমাদের অনেক কিছু পড়া লাগবে। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য। তিলোত্তমা সম্ভব কাব্যে হচ্ছে দুইজন আহ দৈত্য ভ্রাতা থাকে, দৈত্য ভ্রাতা। একজনের নাম হচ্ছে সুন্দর, আর একটা নাম হচ্ছে উপসুন্দর। এই সুন্দর উপসুন্দর এরা দুইজনই পছন্দ করে হচ্ছে তিলোত্তমারে। এখন এই তিলোত্তমারে হচ্ছে পছন্দ করে, তিলোত্তমা সিস্টেমে এই দুই ভাইয়ের মাঝখানে গ্যাঞ্জাম বাঁধায় দেয়, দুই ভাই একটা আরেকটার সাথে যুদ্ধ করে মরে যায়। এটা হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য। এইখানে মূল কাহিনী যেটা, আগে হচ্ছে মানে পৌরাণিক ঘটনা পড়লে দেখবেন যে এরকম স্বর্গ হচ্ছে দেবতাদের স্বর্গ হচ্ছে দৈত্যরা দখল করে নিছে, তখন হচ্ছে দেবতাদের পক্ষ থেকে কেউ এসে দৈত্যদের পিঠায় বাইর করে দিছে, এরকম কাহিনী থাকতো, সেরকম ঘটনা আর কি। মেঘনাদ বধ কাব্য থেকে বিসিএস এ কয়েকবারই কোশ্চেন আসছে, লাস্ট রিসেন্টলি আসছে যে কেন রাবণ হচ্ছে এইখানে হিরো, মানে প্রোটাগনিস্ট ক্যারেক্টার কেন রাবণ। আচ্ছা, মেঘনাদ বধ কাব্য নিয়ে আমাদের কিছু কথাবার্তা বলার আছে, আমরা একটু বলি, এবং এটা ইম্পর্টেন্ট। দেখেন, মেঘনাদ বধ কাব্য নায়ককে, এই অংশটা দেখেন কি বলছে, যে মেঘনাদ বধ কাব্যের নায়ককে, এটা উত্তর নির্ণয় সমস্যা বিধান বিভক্ত হ্যান নিছে। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে আমরা পরীক্ষা খাতা যেটা লিখবো সেটা, হ্যাঁ, এটা আপনারা করে নিন, এটা ইম্পর্টেন্ট, আসলে এই কথাগুলো লিখতে হবে। আমরা একটু মানে সহজে বুঝি। মেঘনাদ বধ কাব্য যেটা, মেঘনাদকে চরিত্রগুলো আগে চিন্তা করেন। মেঘনাদ হচ্ছে, মেঘনাদ কি হয় রাবণের? মেঘনাদ রাবণের কি হয়? ভাই ভাই। মেঘনাদ কি রাবণের ভাই ছিল? ছেলে ছেলে, সরি সরি, ছেলে ছেলে, ছেলে। হ্যাঁ, আপনি তো আমার ভাই ভয় পাওয়া দিছিলেন। ছেলে, এর ভাই ছিল তো হচ্ছে, রাবণের ভাই ছিল তো বিভীষণ, ওর কাকা। যাই হোক, তো হচ্ছে মেঘনাথের আর এক নাম ছিল কি, অরিন্দম। অরিন্দম হচ্ছে অরিকে, মানে শত্রুকে জয় করছেন যিনি, আমরা সবাই জানি। তো মেঘনাথের বৈশিষ্ট্য কি ছিল, সে যখন যুদ্ধে যাইতো, সে যুদ্ধে যাওয়ার আগে হচ্ছে কি করতো, যজ্ঞ করতো। যজ্ঞ তো বুঝেন, না বুঝলে বললেন যে যজ্ঞ কি, পূজা যজ্ঞ টুজা করতো। টাইপের। হ্যাঁ, একদম মানে হোম জ্বালাইতো, মানে আগুন প্রজ্বলিত করে যজ্ঞ করতো। যজ্ঞ শেষ করে তারপরে সে হচ্ছে কি বলে যুদ্ধে যাইতো, এবং সে সব যুদ্ধ জয় করতো। এখন রাম আর লক্ষ্মণ তো আইসে হচ্ছে লঙ্কারে ইয়ে করতে, হতলঙ্কা করতে আর কি, শেষ করতে। তো বিভীষণ সাহেব কি করছে, লক্ষ্মণকে বলছে কি যে এই মেঘনাথ হচ্ছে এই টাইমের সময় যজ্ঞ করবে, তা তুমি যদি ওই সময় যাও, তাহলে যজ্ঞ করার সময় স্বাভাবিক ও কি থাকবে, নিরস্ত্র থাকবে। তখন ওই নিরস্ত্র অবস্থায় তুমি যদি নিরস্ত্র অবস্থায় তাহলে তুমি হত্যা করতে পারো, তাহলে তোমার জন্য হচ্ছে যুদ্ধটা জয় করাটা খুব সহজ হবে।
এবং হচ্ছে ওই নিরস্ত্র মেঘনাথরে আইসা লক্ষণ কি করে, হত্যা করে। তো লক্ষণ হচ্ছে কোথায় ঢুকে পড়ে, যেখানে যজ্ঞ হইতেছিল সেইখানে ঢুকে পড়ে। তাই এত বড় একটা প্রাসাদ, সেই প্রাসাদের মাঝখানে একটা জায়গায় যজ্ঞ হইতেছে, ওইখানে বাইরের একটা শত্রুরে নিয়ে আসছে বিভীষণ, এটা তো ওই শত্রুটা ঢোকার সহজ না আর কি। তাহলে হচ্ছে বিভীষণ সাথে আছে দেখে বোঝা গেছে। এবং বিভীষণের স্বার্থ কি ছিল, যে রাবণ আর মেঘনাথ এদের বধ করতে পারলে তাহলে বিভীষণ হচ্ছে লঙ্কাটা পুরোটা পাবে এরকম। হ্যাঁ, যাই হোক। তো এই হচ্ছে মোটামুটি কাহিনী। তো উনি যেটা লিখছে দেখেন, আচ্ছা, এই এই কবিতাটা লেখার আরেকটা কারণ আছে, এটা তো জানিয়ে ফেলছি। এইখান থেকে হচ্ছে আপনাদের সারমর্ম আসতে পারে। কেন এতদিন আসেনি আমি জানি না। আমি আপনাদের সারমর্মের ক্লাসে পড়াইছিলাম না যে বাংলা কবিতা পড়ার নিয়ম, মনে আছে আপনাদের? দেখেন এইখানে পড়লে এটা বোঝা যাবে। মনে নাই ভাইরা? এতক্ষণে জি ভাইয়া। অরিন্দম কহিল বিষাদে, মানে অরিন্দম খুব কষ্ট পায় বলতেছে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, এই পর্যন্ত পড়তে হবে একসাথে। হায় তাত, তাত মানে কাকা আর কি, চাচারে বুঝাইছে। হায় তাত উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমারই জননী, সহদর রক্ষ শ্রেষ্ঠ, সুরি সম্ভবিত কুম্ভকর্ণ। দেখেন যে জায়গায় হচ্ছে বিরাম চিহ্ন দিছে, ওইখানে ভাঙে ভাঙে পড়তে হবে। এবং যখন হচ্ছে এটারে সারমর্ম করবেন, তখন ওই ওই অংশটুকরে হচ্ছে আলাদা আলাদা করে আপনারা লিখতে হবে। তো কবিতা হচ্ছে আমরা যেভাবে পড়ি, আমরা তো পড়ি এই লাইন পড়ছি, এই লাইন পড়ছি, এইভাবে পড়ি, কিন্তু এইভাবে পড়া যাবে না। এতক্ষণ অরিন্দম কইল বিষাদে, জানিনু কেমন আসলে এখন পশিল রক্ষপুরে, হায় তাই উচিত কি তব, এই স্টাইলে পড়া যাবে না। পড়তে হবে কিভাবে, এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, জানিনু কেমনে আসিল লক্ষণ পশিল রক্ষপুরে, হায় তার উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী, সহদর রক্ষ শ্রেষ্ঠ। এরকম ভাবে মানে যে জায়গায় থামছে সেভাবে থাইমে থাইমে পড়লে সারমর্ম করাটা সহজ হয়। এই লাইনে হচ্ছে শুধুমাত্র এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, শুধু এইটুক লিখলেই চলে। এইটা খুবই বিখ্যাত একটা অংশ, এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে, মানে তার খুব কষ্ট হয়েছে। এখন আমরা আসল কথাবার্তায় আসি। আসল কথাবার্তা হচ্ছে কি, যে মেঘনাদ বধ কাব্য, তাহলে মেঘনাদকে বধ করা হয়েছে। কে বধ করছে? লক্ষণ বধ করছে। আহ, মহাকাব্যের নামের ভিতরে মেঘনাদ আছে, তাহলে সে কেন প্রোটাগনিস্ট ক্যারেক্টার না? নাকি প্রোটাগনিস্ট ক্যারেক্টার কে, সেটা তার কবি বা যে বই লিখছে সে তার উল্লেখ করে দেওয়া যায় নাই, যে আমার রচিত এই গ্রন্থে অমুক হচ্ছে নায়ক। এটা তো পইড়া হচ্ছে পাঠকরা নির্ধারণ করে। তো পাঠকরা কি নির্ধারণ করতেছে বা সমালোচকরা, যে রাবণ হচ্ছে এখানে নায়ক। কেন নায়ক? কারণ এইখানে মেঘনাথের মৃত্যুর পরে পুত্র যে শোক, ওই পুত্র শোকটারে অনেক শক্তভাবে এখানে দেখানো হয়েছে। সেটা মেঘনাথের বীরত্ব না, মেঘনাথের ইম্পর্টেন্স না, এখানে মেঘনাথের বধের পরে যে পুত্র শোক, রাবণ কি কি জিনিসের ভিতর দিয়ে গেছে, যে কষ্টটা হয়েছে, সেইটাকে সে কঠিন ভাবে হচ্ছে কি করছে, ব্যাখ্যা করছে বুঝলে সে এখানে হচ্ছে আমার নায়ক, নায়কোচিত চরিত্র বা প্রোটাগনিস্ট ক্যারেক্টার। এরপরে আপনার হচ্ছে এই জায়গাটা একটু পড়ে দেখেন যে কি কি আছে, সে কিভাবে প্রকাশ করতে চাইছে, বা যারা সাহিত্য সমালোচক আছে তারা হচ্ছে কি কি কথাবার্তা বলছে। আচ্ছা, এখানে মেঘনাদের চরিত্রের কথা বলা হয়েছে। রাবণ চরিত্রের মধ্য দিয়ে কবির আত্মার প্রতিফলন ঘটছে। কবির প্রতিফলন মানে কবির হৃদয়ের যে কষ্ট, সেই বেদনার প্রতিফলন ঘটছে। ট্র্যাজেডির নায়ক সেই চরিত্রকে বোঝানো হয় যার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা থাকবে, ভালো মন্দ মিশ্রিত থাকবে, যার ডুইং অ্যান্ড সাফারিং তার পরিণতিকে ত্বরান্বিত করবে। আপনি কি কাজ করতেছেন আর কি কষ্ট পাইতেছেন, সেটা আপনার পরিণতিরে ত্বরান্বিত করবে, সামনের দিকে আগায় নিয়ে যাবে। সুতরাং কাহিনীর বর্ণনায় আর চরিত্র চিত্রণে মেঘনাথকে ছাপিয়ে উঠেছে রাবণ, তাই আলোচ্য গ্রন্থের নায়ক হচ্ছে রাবণ। এরকম বিভিন্ন অংশ থেকে বিভিন্ন জিনিস জোড়াতাড়া দিয়ে, এই যে পুত্র শোক, এই উচ্চাকাঙ্ক্ষা, যে কিভাবে কোনটার আমরা প্রোটাগনিস্ট ক্যারেক্টার বলবো, তারপরে কোন ব্যক্তি কি বলছে, যেরকম সাহিত্য সমালোচক মহিতলাল মজুমদার কি বলছে, এরকম জিনিসপাতি দিয়ে টিয়ে একটারে কম্বাইন অ্যান্সার হচ্ছে দাঁড় করাইতে হবে। এইটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য, এবং এই প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট যে মেঘনাদ বধ কাব্যের নায়ককে। তাহলে আমরা এখান থেকে এখন পর্যন্ত কি দেখছি, মেঘনাদ বধ কাব্য দেখছি, আর দেখছি বুড়ো শালিকের ঘাড়ে বউ। যদি একটা প্রশ্ন আসে মেঘনাদ বধ কাব্য আসবে, যদি ওইটা অ্যাভয়েড করে সেকেন্ড ইম্পর্টেন্সে যায়, তাহলে বুড়ো শালিকের ঘাড়ে করতে যাবে। এরপরেও যদি যায় তাহলে ব্রজঙ্গনা কাব্য এইটা কাদের কাব্য বলেন তো? ব্রজঙ্গনা তো বুঝেন। রজঙ্গনা হচ্ছে শ্রীকৃষ্ণ না নাকি রাধা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাধাকৃষ্ণের রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণের বিরহ। রাধাকৃষ্ণ বিরহ। ওই ব্রজ বলতে একটা জায়গার নাম বোঝায়। হ্যাঁ, এটা সম্ভবত হচ্ছে
বৃন্দাবনের আর কি আর কি যেখানে তাদের আর কি দেখা সাক্ষাৎ হয়েছিল সেইটা। তো ব্রজঙ্গনা হচ্ছে রাধাকৃষ্ণের যে বিরহ সেটার উপরে ডিপেন্ড করে এটা হচ্ছে লেখা। এটা হচ্ছে আসল কথা, আর যা বুঝেন সেভাবে লিখে দিবেন, সমস্যা নেই। আমরা একটু বীরাঙ্গনা কাব্যটা এই পত্র কাব্য নিয়ে হচ্ছে একটু পড়াশোনা করি। এইখানে হচ্ছে 11টা পত্র কাব্যর কথা বলা আছে। 11টা পত্র কাব্যের মধ্যে 2-3 জনের কথা বলবেন, যে দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দ্বারকানাথের প্রতি রুক্মিণী, এরকম কয়েকজনের কথা বলে দিবেন, যে এরকম 11 জনের কথা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এরা। যেরকম সোমের প্রতি তারা, ইচ্ছে করে দাসী হয়ে সেবী, সেবী মানে হচ্ছে তোমার সেবা করি, সেবী পা দু মানে তোমার পা, যে দুইটা পা আছে সে পা দুইটা হচ্ছে পা মানে চরম যুগল ধরে পড়ে থাকি, সেটা ইচ্ছা করে দাসী হয়ে সেবী পা দুখানি। এইটা হচ্ছে তারা বলতেছে সোমের প্রতি। এখন এই সোম আর তারাকে জানেন আপনার এইখানে হচ্ছে আহ তারার যে হাজবেন্ড ছিল, হাজবেন্ড কি সেই হাজবেন্ড ছিল হচ্ছে একজন গুরু। সেই গুরুর এক শিষ্য ছিল, সেই শিষ্যর নাম হচ্ছে আপনার সোম। ওই সোমের প্রতি এই যে তাহলে সোমের হচ্ছে তারা কি, তার হচ্ছে গুরু পত্নী। এই গুরু পত্নীর প্রতি হচ্ছে, আচ্ছা সোমের কোনো ইয়ে নাই, তারা হচ্ছে এই সোমের প্রতি হচ্ছে ইয়ে হয়ে গেছে, অ্যাট্রাক্টেড হয়েছে, ইনফ্যাচুয়েশন কাজ করছে, কামাতুর হয়েছে, লোভাতুর হয়েছে, যেভাবে হচ্ছে লেখেন আর কি, বা ভদ্রভাবে লিখতে গেলে হচ্ছে প্রণয় আবির্ভাব হয়েছে, হয়ে সে হচ্ছে সোমরে পাইতে মানে কাছে পাইতে চাইছে, পায়ে হচ্ছে এই ধরনের চিঠি লিখছে। তার একটা অংশ আছে ইচ্ছা করে দাসী হয়ে সেবী পাদুকান, একদম দাসী হয়ে থাকতে চাইছে। এইটা দ্বারকানাথের প্রতি রুক্মিণী, এটা হচ্ছে বাকি সবগুলোই ম্যাক্সিমাম হচ্ছে স্বামী স্ত্রীর মতন আর কি। তো এইটা হচ্ছে যদি বীরাঙ্গনা কাব্য আসে এক লাইন, এটা পারলে লিখলে লিখলেন, না লিখলে না লিখলেন। আচ্ছা, 3টা নারী চরিত্র এখান দিয়ে আপনারা জাস্ট খালি মনে রাখবেন, শকুন্তলা, সোমের প্রতি তারা, দ্বারকানাথের প্রতি রুক্মিণী। যে অন্তত পক্ষে যেন 2-3টা নারী চরিত্রের কথা বলা যায়, যে বীরাঙ্গনা পত্র কাব্যে কোন কোন নারী চরিত্রের কথা বলা আছে। মানে ডিপ কোশ্চেন করলে অনেকভাবেই করা যায়। আচ্ছা, এবার আসেন হচ্ছেন কি চতুর্দশপদী কবিতা বলি বা সনেট, মাইকেল মধুসূদন দত্তের সনেট। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্তের এই কি সে ইতালির পেত্রাক হচ্ছে প্রথম সনেটের আবিষ্কারক। সনেটের মধ্যে যে অষ্টক থাকে, ষষ্ঠক থাকে, এইসব আপনারা জানেন, এগুলো দেখে নিবেন যে সনেট কি। হ্যাঁ, তারপর হচ্ছে সনেট ওই যে প্রথম 8 স্তবকে কি থাকে, ভাবের প্রবর ইয়া থাকে, তারপরে লাস্টের 6 স্তবকে থাকে আপনার পরিণতি, এইসব কথাবার্তা। হ্যাঁ, এগুলো হচ্ছে বলবেন। ওকে, পরিণতি এখন তার প্রবর্তন হচ্ছে করে। তাহলে আমার কিছু সনেটের কথা বলতে হবে। এখন চতুর্দশপদী কবিতার মধ্যে তার হচ্ছে 102টা সনেটটা সে হচ্ছে লিখছে। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে কি, সে ইয়ে কই গেল, হুম। মধুসূদন মনে করছিল ইংরেজি সাহিত্য রচনা করে শেক্সপিয়ার মিল্টন হবেন, কিন্তু তার আশা যখন ব্যর্থ হলো বাংলা সাহিত্যে নবসৃষ্টির জন্য মনোযোগ দিলেন। অসম্ভব প্রতিকার অধিকারী মধুসূদন সহজে সাবল বলে অধিকতা ভুলে তিনি রচনা করলেন বঙ্গভাষা সনেটটি। হে বঙ্গ, ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবধ আমি অবহেলা করি, পরধনে লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এই 2 লাইন মনে রাখলেও চলে বা না রাখলেও চলে, এটা আমি বলতে আমি লেখার জায়গা সেরকম পাইনি। তাহলে বঙ্গ ভাষা সনেটের হচ্ছে 2-1 লাইন, চাইলে এই 2-1 লাইন মনে রাখলেও রাখতে পারেন। আচ্ছা, তার সনেট, সনেট রিলেটেড প্রশ্ন লেখার আপনার সুযোগ আসতে পারে, সেই ক্ষেত্রে তার সনেটে যে কোনো 2-1 লাইন করে রাখবেন। আমি হচ্ছে এটা মনে রাখতাম, তো সতত নত তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবিয়া বিদলে, সহজে মনে থাকতো, এটার কথা বলতাম। অথবা হচ্ছে তার যে এপিটাফ যেটা, ওই যে কি জানি দাঁড়াও পথিক বর, তারপরে কি জানো ভাই, পৃষ্ঠ ক্ষণকাল, ভুলে গেছি, মনে নেই, ওটা রাখতে পারেন। অনেকগুলো বিখ্যাত আছে, আপনার যেটা মুখস্থ আছে সেরকম জাস্ট 2টা লাইন মনে রাখবেন তার যে সনেট। এইখানে আর কি যে কোনো একটা একটা 2টা চরণ মনে রাখাটা আপনার লস হবে না। হ্যাঁ, এটা একটু মনে রাখেন আর কি, এখানে যেটা আপনার সুবিধা হয়। আচ্ছা, আর বাকি হচ্ছে চতুর্দশপদী কবিতা বলি, তার সনেট সংকলন। আচ্ছা, আর একটা ভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের সনেট। বাংলা সাহিত্যের সনেট, তাহলে তখন কি হবে, তখন হচ্ছে সনেটের ব্যাখ্যা বলবেন যে সনেট কি কি এই সেই।
এরপর আপনি সিরিয়াল ধরে অনেকের কথা বলতে হবে। বলেন তো কে কে সনেট লিখছে, কয়েকজনের নাম বলেন তো। মাইকেল তো লিখলো, তারপরে আর কে লিখছে? প্রমোদ চৌধুরী। হ্যাঁ রবীন্দ্রনাথ রাইট, লিখছে না? প্রমোদ চৌধুরী। হ্যাঁ, রবীন্দ্রনাথ লিখছে বাংলার মাটি বাংলার জল, প্রমোদ চৌধুরী লিখছে। প্রমোদ চৌধুরী যে সনেট লিখছে এটা একটা খুব মজার ব্যাপার। তারপর হচ্ছে মুহূর্তের কবিতা যেন কার? ফরুকের নাকি? ফরুক, এটাও সনেট সংকলন। ফারুক আহমেদ। হ্যাঁ, তাহলে হচ্ছে মুহূর্তের কবিতা ফররুক। তারপর আর কে লিখছে? আপনার সুফিয়া কামাল লিখছে নাকি? শামসুর রহমান একটা লিখছিল না মনে হয়? শামসুর রহমান জানি কোনটা লিখছে ভাই, শামসুর রহমান কথা আমার মনে পড়তেছে না। সুফিয়া কামাল লিখছে হচ্ছে, কি লিখছে বলেন তো, দেখেন তো কে একটু। এরকম 4-5 জন হচ্ছে বাংলা সাহিত্যে যারা সনেট লিখছে তাদের নাম মনে রাখতে হবে, যে অমুক অমুক হচ্ছে বাংলা সাহিত্যে সনেট লিখছে। আল মাহমুদ লেখছে আলমাদের কোনটা? সোনালী কাবি। সনেট সোনালী কবি। 50 সনেট 50। সনেট 50 হচ্ছে সুফিয়া কামালের সনেট 50। তারপর হচ্ছে আল মাহমুদ। আল মাহমুদের তো অনেকগুলা কাব্যগ্রন্থ, সোনালী কাবি, মাঘী পর্দা দুলে ওঠো, সোনালী কাবি। তাহলে হচ্ছে আমরা কারে কারে পাইলাম? মাইকেলের পাইছি, প্রমোদ চৌধুরীর আছে, ফজলুকের আছে, আল মাহমুদের আছে, সুফিয়া কামালের আছে। ফজলুকের হচ্ছে মুহূর্তের কবিতা, মুহূর্তের কবিতা, এটা সোনালী কাবি, এটা হচ্ছে সনেট 50। সব প্রমোদ চৌধুরীর যেন কি ভাই, আহ এই প্রমোদ চৌধুরী সনেট 50। এটা তাহলে সুফিয়া কামালেরটা কি? সুফিয়া কামাল কি কি কাব্য লিখছে আমরা একটু মনে করি। মোর এই সাজের মায়া, তারপর হচ্ছে মায়া কাজল, আর কি আছে, মোর এই জাদুর সমাধি পরে, এই টাইপের কি কি আছে না? সনেট কোনটা? শামসুর রহমানের না সনেট লিখছে ভাই? সুফিয়া কামাল। উম, 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 উম। আচ্ছা মনে পড়লো, আমি এখানে লিখে দিব না। যাই হোক, তাহলে এখানে যে যে লিখছে, যে লিখছে আর যে সনেটটা লিখছে সেইটা হচ্ছে একসাথে এই জায়গাটা নোট করে ফেলবেন। হ্যাঁ, এটা আমাদের চিন্তা করতে হবে এবার, যে বাংলা সাহিত্যে সনেট, তাহলে এরকম প্রশ্ন আসতে পারে, তখন আমরা ওই সাহিত্যিকের কথা বলবো। আর কি বলে, তার তার যে সনেটের নাম সেটা হচ্ছে লিখবো। এখন ওর মাঝখানে তো আপনার একটা না একটা তো কবিতার লাইন লিখতে হবে, তখন আপনি মাইকেলের একটা বা দুই লাইনে যে এইটা লিখে দেন বা এটা লিখে দেন, যেটা আপনার মনে রাখেন। তাহলে কি হলো, যে সনেট রিলেটেড প্রশ্ন আসলে আমি হচ্ছে এই দুই লাইন লিখবো এবং এই এই কবি সাহিত্যিকের কথা লিখবো। এইটাই হচ্ছে নোট করা সংক্ষেপে। আচ্ছা, এটা গেল। কপোতাক্ষ নদ নিয়ে এবার পড়ার কিছু নাই। আচ্ছা, এই হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্ত, অনেক সময় লাগলো। এখন আমাদের দুইজন ব্যক্তি বাকি, আমরা নেক্সট হচ্ছে দীনবন্ধু মিত্রটা দেখবো। দীনবন্ধু মিত্র কি হয়েছে? বাংলা নাট্য সাহিত্য হচ্ছে মধুসূদন দত্তের পরে দীনবন্ধু মিত্রের আবির্ভাব ঘটে। এটা দ্বারা কি বুঝলেন বলেন তো, এই লাইন দ্বারা কি বুঝাইছে? মানে নাটক আগে মধুসূদন লিখছে, তারপর দীনবন্ধু মিত্র জন্মাইছে লিখছে, কইরাটা আগে। কিন্তু আসলে তো হ্যাঁ, উল্টা। কিন্তু আসলে উল্টা বলতে, আচ্ছা কিন্তু না, দাঁড়ান দাঁড়ান, ইয়ে নাটকটা তো আগে কোনটা? লিখছে। নীলদর্পণ। নীল দর্পণ আগে লিখছে, নীল নীলদর্পণ কি দর্পণ লেখার প্রকাশিত পরে হয়েছে হচ্ছে পরে এটা 1861-তে? শুনছিলাম ভাই। না না, হ্যাঁ পরে প্রকাশিত আচ্ছা, হয়েছে লিখছে কিন্তু লেখা আগাটায়। হয়েছে আগে। হ্যাঁ, আচ্ছা, তো মানে ওই শো হয়েছে, নাট্য মঞ্চস্থ হয়েছে আগে 1861-তে। 58 সাল। আর ওর তো আর হচ্ছে শর্মিষ্ঠা তো বই 59-এ। প্রকাশ হয়েছে 61। হুম। হ্যাঁ হ্যাঁ, শর্মিষ্ঠা অনুসারে। যাই হোক, তো মাইকেল মধুসূদন দত্তের সৃষ্টিতে নাটকের যে সার্থক প্রকাশ ঘটে, দীনবন্ধু তাকে আরো পূর্ণ বিকশিত করে তোলেন। মাইকেল যুগের শ্রেষ্ঠ নাট্যকার তো অবশ্যই, আধুনিক কালে তার মর্যাদা মহিমা কমেনি। বিশেষত নীলদর্পণ নাটকের মধ্য দিয়ে তিনি যে প্রতিবাদী জীবন চরিত্র অঙ্কন করেছে, আজও শ্রেষ্ঠতর এইভাবে হচ্ছে তার একটা ইন্ট্রোডাকশন দিবেন। আচ্ছা, তার দুইটা কাব্য আছে, সুরধ্বনি কাব্য, দ্বাদশ কবিতা, এটা প্রিলিতে আসে, এটা মনে রাখলেই চলে, আর দরকার নেই, এগুলো আমাদের জানা লাগবে না রিটেনে। আচ্ছা, যে সমস্যাটা হয় এই বিয়ে পাগলা বুড়োর ঘটনা আর হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ের, ওই দুটার ঘটনা কাহিনীর সংখ্যা কিন্তু কাছাকাছি। পরীক্ষায় বুড়ো শালিকের ঘাড়ের লই আসবে, কিন্তু কেউ যেন আবার মিক্স আপ করে ফেলেন না।
কিভাবে আসতে পারে? এই যে দীনবন্ধু মিত্রের 3টা প্রহসনের নাম দেখো, সেজন্য আমরা প্রহসন লিখছি। এখানে আমাদের কাহিনী জানা লাগবে না, আমরা কাহিনী জানবো শুধুমাত্র নাটকের। আচ্ছা, সে কি কি নাটক লিখছে? একটা তো লিখছে নীল দর্পণ, তারপরে আর যেন কি কি আছে, 3-4টা নাটক লিখছে তো। নবীন তপস্বিনী, কমলে নবীন কামিনী, তপস্বিনী, এটা মনে কমলে আছে। কামিনে। হ্যাঁ, কমলে কামিনে, কমলে কামিনে, নবীন তপস্বিনী, এই দুটো আছে। আর হচ্ছে তো নীল দর্পণ আছে। আচ্ছা, নীল দর্পণ আপনাদের অবশ্যই ব্রেনে এত প্রেশার দেওয়া রিটেনের দরকার নাই। বলেন তো, তপস্বিনী আর তরঙ্গিনী এটা কার? তপস্বিনী তরঙ্গিনী, তপস্বী ও তরঙ্গিনী মনে হয়। সুন্দর। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে তার নাটকটা দেখি। এখানে কি হয়েছে নীলদর্পণ নাটকে? এখানে কি বলা আছে সবকিছু? আচ্ছা, আমি ওই যে কথাটা বললাম, এই যে জেমস লং হচ্ছে এখানে প্রকাশ করছিল, মানে প্রকাশক ছিল সে, আর অনুবাদ করছিল অন্য লোক, মানে নেটিভ ছদ্মনামে হচ্ছে ইয়ে করছে, মাইকেল করছে। কিন্তু এটা হচ্ছে অনেকে এটা স্বীকার করে, অনেকে স্বীকার করে না। ওই সময় তো দরকার নেই, আমরা বলে দিব যে ইন্ডিগো প্লান্টিং নামে সে এটা করছে। হ্যাঁ, তারপর হচ্ছে জরিমানা টাকা হচ্ছে কালীপ্রসন্ন সেন দিয়ে দিছিল। আচ্ছা, এইখানে উপজীব্যটা ইম্পর্টেন্ট। উপজীব্য এখানে কি হয়েছে দেখেন, নীলকরদের চাষ হয়েছে, এটা আমরা জানি যে নীলকররা এখানে হচ্ছে শোষক। কে কে ক্ষতিগ্রস্ত হয়েছে? কৃষক গোলক মাধব, তারপর হচ্ছে সাধুচরণের কন্যা ক্ষেত্রমণির মৃত্যু হয়েছে। এই যে জিনিসগুলা, যে কৃষক গোলক মাধবের পরিবার কিভাবে ধ্বংস হয়েছে আর সাধুচরণের ক্ষেত্রমণির কিভাবে মৃত্যু হয়েছে, এইগুলার এক মর্মস্পর্শী চিত্র অঙ্কিত হয়েছে। শেষ কাহিনী, কাহিনী সংক্ষেপ শেষ, আর কোনো কথাবার্তা আমরা বলবো না। আর হচ্ছে হাবি জাবি, এই যে কে অনুবাদ করছে এটা ইংরেজদের, এরপরে নীল কমিশন গঠন করতে বাধ্য হইলো। ঢাকায় প্রথম 1861 সালে হচ্ছে মঞ্চস্থ হইলো। এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম নাটক যেটা হচ্ছে ইংরেজিতে অনুবাদ করেছে। এইসব কথাবার্তা আমরা বইলে শেষ করে দিব। এই হচ্ছে আমাদের নীলদর্পণ নাটক। আর দীনবন্ধু মিত্র এই পর্যন্ত। দীনবন্ধু মিত্র কিছু প্রহসন লিখছে, কিছু নাটক লিখছে। আসতে পারে যে নাট্যকার দীনবন্ধু মিত্রের সাহিত্য বিচার গুণ সম্পর্কে লেখো, বা না আসার সম্ভাবনাই বেশি আর কি। এবার আমরা চলে যাবো হচ্ছে বিহারী লালে। খুব ইম্পর্টেন্ট একটা ব্যক্তি, বিহারী লাল চক্রবর্তী। কবে জন্ম হয়েছে? 1835-এ সম্ভবত। আচ্ছা, বিহারী লাল চক্রবর্তী, এখানে কয়েকটা জিনিস আমরা হচ্ছে একটু দেখি। হেমচন্দ্র নবীনচন্দ্রের কাব্যরসে বাংলার পাঠক সমাজ হচ্ছে যখন আবিষ্ট, সেই কালে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠতম লিরিক কবি রবীন্দ্রনাথের প্রথম যৌবনের দিনগুলো অতিবাহিত করলেও। আচ্ছা, এখানে বলছে যেটা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ তার প্রথম যৌবনের দিনগুলো অতিবাহিত করছে কি দিয়ে? হেমচন্দ্র আর রবীনচন্দ্রের কাব্যরসে। এখন রবীন্দ্রনাথ সেটাতে অতিবাহিত করছে, কিন্তু তারা কেউ, মানে যে হেমচন্দ্র রবীন্দ্রনাথ, এরা কেউ রবীন্দ্রনাথকে আসলে আকর্ষিত করতে পারে নাই। কেন আকর্ষিত করতে পারে নাই? আকর্ষিত করলে তো রবীন্দ্রনাথের লেখার মাঝখানে তাদের লেখার একটা প্রভাব থাকতো, সেটা ছিল না। তাহলে কি হয়েছে, যে হেমচন্দ্র নবীনচন্দ্রের কাব্যরসে বাংলার পাঠক সমাজ যখন আবিষ্ট, সেই কালে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠতম লিরিক কবি রবীন্দ্রনাথ প্রথম যৌবনের দিনগুলি অতিবাহিত করতেছেন। কিন্তু করলেও তারা কেউ রবীন্দ্রনাথকে আকৃষ্ট করতে পারে নাই। অন্তর্মুখী ভাবপ্রেরণায় যে কিশোর কবি রবীন্দ্রনাথ আপন অন্তরের মধ্যে প্রেম ও সৌন্দর্যের বিশ্ব রচনার বেদনা দহন করে ফিরতেন, তিনি এটা হচ্ছে অবোধবন্ধু নামক একটি স্বল্প প্রচারিত পত্রিকায় গুরুপদে বরেণ্যের যোগ্যে একজন কবির সন্ধান লাভ করলেন। মানে এই একটা স্বল্প, মানে অবোধবন্ধু নামক একটা পত্রিকা ছিল, সেখানে গুরুপদে একজনের বসায় কিছুটা লিখতে চান, সেরকম একজন ব্যক্তিরা পাইছেন। সেই ব্যক্তির নাম কে? বিহারী লাল চক্রবর্তী। আচ্ছা, তারপর হচ্ছে তার হচ্ছে কি হয়েছে, সে গীতি কবিতা লিখছে। এখন সে যে গীতি কবিতা লিখছে, এটা নিয়ে রবীন্দ্রনাথ খুব সুন্দর একটা কথা বলছে। সে কথাটা কই? হ্যাঁ, হ্যাঁ, সেই কথাটা তো আমাদের হচ্ছে শিখতে হবে, না শিখলে তো হবে না। এই যে ভাই লেখানেই তো আছে নিচের লাইনটা, বিহারীলাল তখনকার বিহারীলাল ইংরেজি। তখন ইংরেজি ভাষায় নভ্যস্থ। যে প্রত্যুষে অধিক লোক জাগিয়া উঠে নাই, সাহিত্য
কুঞ্জে বিচিত্র কলগীত পূজিত হয় নাই। সাহিত্যকুঞ্জে বিচিত্র কলগীত পূজিত হয় নাই। সেই উষালোকে একটি ভোরের পাখি সুমিষ্ট সুন্দর সুরে গান ধরিয়াছিল। সেই সুর তাহার নিজের। সেই সুর তাহার নিজের মানে কি? সেই সুরের মানে মানে প্রতিষ্ঠাতা সে, পিতা সে। যে প্রত্যুষে অধিক লোক জাগিয়ে ওঠে নাই, সাহিত্যকুঞ্জে বিচিত্র কলগীত পূজিত হয় নাই, সেই উষালোকে একটি ভোরের পাখি সুমিষ্ট সুন্দর সুরে গান ধরিয়াছিল, সেই সুর তার নিজের। এইটা হচ্ছে রবীন্দ্রনাথ বিহারীলাল সম্পর্কে বলতেছে, বুঝছেন? এটা বলছে কি? রবীন্দ্রনাথ বলছে, তার সম্পর্কে বলছে, বিহারীলালকে বলছে, মানে বিহারীলালকে ভোরের পাখি সম্বোধন করে রবীন্দ্রনাথ এই কথাগুলো বলেন। তাহলে হচ্ছে বিহারীলালকে ভোরের পাখি সম্বোধন করে, ভোরের পাখি সম্বোধন করে এই কথা বলেন। ঠিক আছে? তাহলে যদি পরীক্ষায় আসে যে বাংলা সাহিত্যের হচ্ছে ভোরের পাখিকে তার হচ্ছে সাহিত্য গুণ সম্পর্কে লেখো, তাহলে তারে ভোরের পাখি কথাটা তো হচ্ছে ইয়েটা দিছে, নামটা দিছে হচ্ছে রবীন্দ্রনাথ। এবং দেওয়ার সময় হচ্ছে এই এই লাইনটা আমি মুখস্থ করছিলাম কেন? এখানে খুব সুন্দর কিছু ব্যাপার আছে, যে আপনাদের বললাম না যে সবকিছু আমরা পড়বো না, সবকিছু আমাদের মনে থাকবে না, কিন্তু হচ্ছে আহ যে ইংলিশ রিডারের মতন আমাদের কাজে লাগবে। সুমিষ্ট সুন্দর সুরে। আপনাদের একটু আগে আমি বলছিলাম না যে অ্যালিটারেশনের কথা? দেখেন এইখানে হচ্ছে তার লেখার মাঝখানে আছে স স স দিয়ে সব টানা লিখতেছে, এগুলো পড়তে খুব মানে ভালো লাগে। তো আপনার লেখার মাঝখানে যদি এটা নিয়ে আসতে পারেন, এটা একটা ভালো প্র্যাকটিস। যাক, এটা হচ্ছে ভোরের পাখি সম্পর্কে, ভোরের পাখি ইয়া করে উপাধি দিয়ে সে হচ্ছে এই কথাগুলো বলছিল রবীন্দ্রনাথ। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে আমরা বিহারীলালের কাব্যগ্রন্থ গুলার নাম দেখি। কি কি কাব্যগ্রন্থের নাম আছে? বঙ্গসুন্দরী, প্রেম প্রবাহিনী, নিসর্গ, বন্ধু বিবেক আগমন, সারদা মঙ্গল, সারদা মঙ্গল, সাধের আসন, সাধের আসন, সারদা মঙ্গল, আর হচ্ছে বঙ্গসুন্দরী। আমরা তিনটা মনে রাখবো, আমাদের আর কিছু মনে রাখতে হবে না। আচ্ছা, এইগুলোর মধ্যে হচ্ছে রোমান্টিক গীতি কবিতার যথার্থ সূচনা হয়েছিল, এইগুলা রচনা ভঙ্গির একটা বিবর্তন ধারা অনুভব করা যায়। ঠিক আছে। আচ্ছা, বঙ্গসুন্দরী বা বন্ধু বিয়োগ, এইখানে হচ্ছে তার হচ্ছে কিভাবে এলা রিডিং করেন। এটা এখানে হচ্ছে কি হয়েছে আমি আপনাদের বলি, এখানে কি হয়েছে ঘটনাটা। আমরা যখন হচ্ছে কবির কবিতা পড়বো, হ্যাঁ, কবির কবিতা হচ্ছে যারা অনেক কবিতা লিখছে তাদের সময়ের সাথে সাথে ইয়া চেঞ্জ হয়েছে, কবিতার স্টাইল চেঞ্জ হয়। যখন আমরা রবীন্দ্রনাথ পড়বো দেখতে পাবেন যে রবীন্দ্রনাথ শুরুর দিকে হচ্ছে এরকম বিহারীলালের ভাবপুষ্ট ছিল, এরপরে এসে সে হঠাৎ করে হচ্ছে ইয়ে হয়ে গেছে, আধ্যাত্মিক হয়ে গেছে। সেই সময় সে এসে লিখছে সোনার তরী, তারপর হচ্ছে গীতিমাল্য, গীতাঞ্জলি, এইসব লিখছে। হ্যাঁ, যে তার ভিতরে একটা ভাবোদয় হয়েছে। আবার হঠাৎ করে তার ভিতরে আবার প্রেম চলে আসছে, তখন আবার সে প্রেমমূলক কিছু লিখছে। তার হঠাৎ করে মনে হচ্ছে একটু গদ্য কবিতা লিখে লিখছে পুনষ্ট, আবার মনে হয়েছে না আবার একটু প্রেম টেম কিছুটা লেখা দরকার। শেষ বয়সে এসে মনে হয়েছে তাহলে হচ্ছে আবার একটু ঈশ্বর রিলেটেড কিছু লিখি, ঈশ্বর হচ্ছে কি করছে। একদম শেষের দিকে এসে তার শেষ, রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থের নাম কি বলেন তো? শেষ লেখা নাকি শেষ শেষ লেখা, শেষ লেখা। শেষ লেখা। শেষ প্রশ্নকার শরতের শরৎ। শরতের, রাইট। আর ওটা কি হয়েছে? শেষ লেখা। শেষ লেখার মধ্যে সে লিখছে না যে তোমার সৃষ্টির পর রেখে চাকীর্ণ করি বিচিত্র চলনা যায় হে চলনাময়ী। তার মানে আবার সে ঈশ্বরের নিয়ে চিন্তা করছে। তা এইখানে যেটা বলতে গেলাম সেটা হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সাথে ওই লেখকের লেখার একটা পরিবর্তন ঘটে। তো সেই যে ফ্লো, সেই ফ্লোটা হচ্ছে এখানে লেখা হয়েছে, যে কোনটার পরে সে কোনটা লিখছে, কি রেসপেক্টে লিখছে, সেটা এটা যা বোঝার জন্য আমাদের অতটা ইম্পর্টেন্ট। আমাদের যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ভোরের পাখি কে, কেন তারা ভোরের পাখি বলা হয়েছে। এইটা যদি আসে তখন আমরা রবীন্দ্রনাথ ওই যে কথাটা বলছে ওইটা একটু বলবো সুন্দর করে, যদি পারি। না বললেও ইয়ে নাই, রবীন্দ্রনাথ তারে বলছে এটা বললেই হবে। এবার হচ্ছে তাহলে সে ভোরের পাখি কেন?
সে হচ্ছে গীতি কবিতার জন্য বাংলা সাহিত্যে গীতি কবিতা লিখছে। গীতি কবিতা কি ইংলিশে যেটা হচ্ছে লিরিক্যাল পোয়েট বলা হয়। তাহলে সেই গীতি কবিতার একটা ইয়ে লিখতে হবে, মানে উনি যেটা লিখছে উম, ভাই লিরিক্যাল বেলাদ আর গীতি কবিতা এক না নাকি? না না না, লিরিক পোয়েম বলা উচিত আর কি। লিরিক্যাল বালাদের আবার কাহিনী আছে। লিরিক্যাল বালাদ হচ্ছে কি, ধরেন ওইখানে একটা কাহিনীর অবতারণা থাকে। হ্যাঁ, এর আবার ভাই মেলা পার্থক্য আছে, মেলা আলাপ আলোচনা আছে। সবকিছুর আসলে আমরা জোর করে বাংলা করি, এটা বাংলা করাও যায় না। কারণ হচ্ছে ধরেন আপনি লিরিক্যাল বালাদ ইংলিশ সাহিত্যে এরা তো পড়ছে, পড়ে মনে হচ্ছে কি বাংলা এরকম কোন একটা কিছু ইন্ট্রোডিউস করা দরকার, কিন্তু আবার সেটা মানে 100% ইন্ট্রোডিউস হয় নাই। তখন আবার ওইটার আবার অনেক সাহিত্যিক কইছে না এটা তো হয় নাই, এটা তো এটা বলা যাবে না। হ্যাঁ, যাই হোক, তো ওনার যেটা আর কি গীতি কবিতা একদম খুব সহজ। এইটা এটা আমি সব পরীক্ষায় পড়তাম, মানে সুযোগ পেলে লিখে দিয়ে আসতাম। সর্বদা হু করে মন বিশ্বজনের মূলের মতন, চারিদিকে জ্বালা জ্বালা পালা, উহ কি জ্বলন্ত জ্বালা, অগ্নিকুণ্ডে পতঙ্গ পতন। আচ্ছা, এটা সম্ভবত হচ্ছে বঙ্গসুন্দরী কাব্যে আছে, এটা বঙ্গসুন্দরী কাব্যের অংশ এটা। আচ্ছা, এছাড়া সে হচ্ছে সাধের আসন লিখছে, তারপর হচ্ছে সারদা মঙ্গল লিখছে। তার শ্রেষ্ঠ মনে হচ্ছে সারদা মঙ্গল, ওই যে 5টা স্বর্গের ইয়ে করা আছে। হ্যাঁ, তো এইখান থেকে প্রশ্ন একটা আসলেই হচ্ছে আহ ভোরের পাখি এটাই আসবে, অন্য কোনো কিছু হচ্ছে আসার কথা না। এই যে এই এই যে বিহারীলাল যে অংশটা, হ্যাঁ, ওই যে এই ঘোড়ার ডিম এখানে এসে লিখছি। এই যে প্রত্যুষে অধিক লোক জাগে নাই, সাহিত্যপুঞ্জে বিচিত্র কলকে পূজিত হয়ে ওঠে নাই, সেই উষালোকে একটি ভোরের পাখি সমস্ত সুন্দর সুরে গান ধরিয়াছিল, সে সুর তার নিজে। এটা না লেখার তো কথা না। এই বিহারীলালের এইখানে যে কথাগুলো লেখা আছে, হ্যাঁ, এইগুলো হচ্ছে আমার নোটপ্যাডে লেখা ছিল ফোনের। তা আজকে যে আপনাদের বললাম না যে 30-এর পরে 40-এ ক্লাস হবে, তখন আমি হচ্ছে টেলিগ্রামে কপি করে এখানে বসায় দিছি নোটপ্যাডের। তো এই একটা যেরকম যে বসে রয়েছি বিহারীলাল নিয়ে পড়তেছি, খুঁজতেছি খুঁজতেছি, এইটা হচ্ছে আমি আপনাদের যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা আসলে সার্চ দিয়ে কি লিখবেন, সেটা এইটা, যে আমার একটা ভূমিকা কি দাঁড় করানো যায়, এগুলো সবই কিন্তু বিভিন্ন জায়গা থেকে কপি করা, আর কিছু না। না, আরেকটু লাগবে। ঠিক আছে, তো এইটা একটা ফরম্যাট এরকম যে আপনি নোটপ্যাডে এইভাবে হচ্ছে কপি করে রাখতে পারেন। হ্যাঁ, এবং খুব সামারি আকারে রাখবেন যে এই পুরো জিনিসের মধ্যে এখানে যে এত কথাবার্তা বলা, এর মধ্যে আমরা মনে রাখবো কি, আমরা মনে রাখবো হচ্ছে এই কবিতার লাইনটা যদি আমি মুখস্থ করি, তাহলে আমার লেখার স্ট্যান্ডার্ড বাড়বে। আর হচ্ছে রবীন্দ্রনাথ যে কথাটা তারে নিয়ে বলছে, সেই কথাটা যদি বলতে পারি, তাহলে আমার স্ট্যান্ডার্ডটা বাড়বে। তাহলে এই দুইটা জিনিস আমি একটু মুখস্থ রাখার চেষ্টা করবো। বাকি বিহারীলাল, আপনার বিহারীলাল নিয়ে কিছু আসছে, আপনি এইটুকু জিনিস লিখতে পারছেন, আপনি অটো 6-তে পাস করবেন। আর যা হাবি যাবি যা খুশি লেখেন না কেন। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের যে 6 জন নিয়ে আলোচনার কথা ছিল সেইগুলা। কারণ আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। সেরা ক্লাস ভাই, খুব ভালো লাগছে। ভাই কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন, প্রশ্ন শুনুন। ভাই কালকের ক্লাস নিয়ে একটা কোশ্চেন ছিল, এই হচ্ছে না না না, পরে ট্রান্সলেশনের পরে ক্ষেত্রে। পরে 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 এই রেকর্ডিং বন্ধ করার পরে। আর আর কোনো কিছু আছে আজকের ক্লাসের উপরে? নাহলে রেকর্ডিংটা আমরা বন্ধ করি। আচ্ছা।